আমার প্রিয় ভাই বোনেরা, দেখো দেখো আমার প্রিয় ভাই বোনেরা, এখানে লেকচার 3 তোমাদের বাংলা মাস্টার ক্লাস। একটু খেয়াল করো, এটা যেহেতু সাহিত্যের অংশ, তাই এটা আমরা বাংলা প্রথম পত্র হিসাবেই বলবো। গদ্য কবিতার বাইরে তারপরে এটা প্রথম পত্রই, কারণ চর্যাপদ, তারপরে মধ্যযুগের যে সাহিত্যগুলো, সে সবগুলো প্রথম পত্রের অংশ হিসাবে বিবেচিত হবে। ঠিক আছে? তারপরে যেখান থেকে আমরা ভাষা, ধ্বনি, বর্ণ এসব শুরু করব, ওইটা হবে দ্বিতীয় পত্র ব্যাকরণ হিসাবে। তো এটা আজকে আমরা চর্যাপদ সম্পর্কে জানবো। এটা যেহেতু গ্রামার না, ব্যাকরণের, যেহেতু সাহিত্য, তাই এটাকে আমরা প্রথম পত্রই বলেছি। এটা গদ্য বা কবিতার অন্তর্ভুক্ত নয় তোমার টেক্সট বুকের, বাট সাহিত্যের অংশ। কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছো প্রথম পত্র কেন বলা হয়েছে এখানে। ওকে, তো একটু দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস আমরা পর্ব 1 জানবো, এবং এখানে মূলত আলোচনা করা হবে যুগ বিভাগ এবং চর্যাপদ। এটার পরে আরো এটার একাধিক পর্ব আছে। তো বিগত বছরের প্রশ্ন দেখো, কুমিল্লা ইউনিভার্সিটি, তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, দুই জায়গাতে আসছে। 3 স্টার বলেছে, তার কারণ আছে, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। এখন আসো, বাংলা সাহিত্যের যুগকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ। এখন আসো, আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ নামে যে 3টা ভাগে ভাগ করছি, কিসের উপর ভিত্তি করে করছি? কোন জিনিসটা আমাদের এখানে বেজ? সেটা হচ্ছে ভাষা। আমাদের যে ভাষা আছে, ভাষা এবং অপরাপর যে বৈশিষ্ট্য, ভাষা ও অন্যান্য বৈশিষ্ট্যের আলোকে, মনোযোগ দিও, এটা কিন্তু একটু উপরের লেভেলের কথাবার্তা, তোমাদের বইয়ের বাইরের কথাবার্তা। সাহিত্য বুঝতে হলে এই জায়গাটা বুঝতে হবে। তো ভাষা এবং অন্যান্য বৈশিষ্ট্যের আলোকে আমরা এটাকে ভাগ করছি। অর্থাৎ আমাদের বাংলা ভাষার যে বয়স, যখন থেকে আমাদের বাংলা ভাষার উৎপত্তি, বিকাশ, জন্ম হয়েছে, সেই হিসাব থেকে। আচ্ছা, সেটা কেমন বা কিভাবে? আমরা তো জানি যে ভাষার ধর্ম হচ্ছে বদলানো। ভাষা ক্রমাগত বদলে যায় সময়ের সাথে, পরিস্থিতির সাথে, পরিবেশের সাথে। প্রকৃতির ধর্মই তো বদলানো, আমরাও তো বদলাই। আমরা তো একসময় ছোট ছিলাম, এখন বড় হয়েছি। আর বড় না হইলেও মানসিক জায়গা যে ইয়েটা আছে, আমাদের যে মনোজগৎটা, সেটা পরিবর্তন হবে ম্যাচুরিটির দিক থেকে। তো প্রকৃতির ধর্মই বদলে যাওয়া। তো আমাদের বাংলা ভাষাকে আমরা এখন যেমন দেখি, যে ভাষায় আমরা এখন কথা বলি বা যে ভাষায় এখন সাহিত্য রচিত হয়, তোমার কি মনে হয় আজকে থেকে 200 বা 300 বছর আগে ভাষার ব্যবহারিক রূপ বা সাহিত্যের রূপ, যে রূপে তুমি বলো না কেন, এমন ছিল? না, এমন ছিল না, একটু অন্যরকম ছিল। তারও 300 বছর আগে কেমন ছিল? না, আরেকটু অন্যরকম ছিল। তারও 300 বছর আগে কেমন ছিল? না, আরেকটু অন্যরকম ছিল। একটা সহজ উদাহরণ দিচ্ছি। আমরা জানি যে 1914 সালে সবুজ পত্র নামের একটা পত্রিকা প্রকাশ করতেন প্রমোদ চৌধুরী। আগের ক্লাসগুলোতে তোমাদের বলেছি, তাই না, রবীন্দ্রনাথের ক্লাসে। যে পত্রিকাটা বাংলা ভাষায় চলিত ভাষারীতি প্রবর্তনের সব থেকে শক্তিশালী ভূমিকা পালন করছে, সেটা কেমন? আমরা এখন যে ভাষায় কথা বলছি বা যে ভাষায় সাহিত্য লেখা হচ্ছে, এটা চলিত ভাষা, জীবন্ত, গতিশীল এবং সহজ বোধগম্য ভাষা। তদ্ভব শব্দবহুল আমরা বলি এগুলোকে, এই ভাষাটাকে। তো এর আগে কি ছিল? সাহিত্যের ভাষা ছিল হচ্ছে সাধুরীতি। সাধুরীতি মানে সোজা কথায় বঙ্কিমীয় বাংলা বা বিদ্যাসাগরীয় বাংলা, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাংলা। রবীন্দ্রনাথেরও বেশিরভাগ লেখা সাধুতে, সেটা ঠিক। কিন্তু বঙ্কিমীয় বাংলা বলছে এই কারণে, বঙ্কিমীয় বাংলা একটু কঠিন, বিদ্যাসাগরীয় বাংলা একটু কঠিন, মানে খুব গাম্ভীর্য আছে এগুলোর মধ্যে। আর সাধুরীতিকে প্রথম প্রয়োগ করেছিলেন রাজা রামমোহন রায় বেদান্ত গ্রন্থে। তো রাজা রামমোহন রায় কিন্তু 1833 সালে মারাই গেছেন, বহু আগে, খেয়াল করে দেখো। তো এবং বাংলা ভাষার বাঙালি হিসেবে প্রথম ব্যাকরণ রচয়িতা 1826 তিনি লিখেছিলেন, সেটার নাম হচ্ছে বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটাই পরবর্তীতে রামমোহন মারা যাওয়ার বছর গৌড়ীয় ব্যাকরণ নাম দিয়ে এটার অনুবাদ প্রকাশিত হয় বাংলাতে। তো ওইটা রামমোহনের জীবনকাল কত আগে, যিনি 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায় কি করেছিলেন, উনি সতীদাহ প্রথাকে বন্ধ করে দিয়েছিলেন। তো ওই সময় সাধুরীতিকে সাহিত্যের বাহন হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। কবেকার কথা। তারপরে আরেকটু সময় যদি একটু সামনের দিকে আসো, সময়টা 1847। রামমোহনের পরবর্তী সময়ে যিনি বাংলা ভাষাতে একটা বড় মানুষ ছিলেন একজন,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার একটা বই আছে, বইয়ের নামটা একটু অদ্ভুত। অদ্ভুত হলে বইটাকে আমাদের একটু মনে রাখতে হবে। বইটার নাম বেতাল পঞ্চবিংশতি। এটা হিন্দি কবি লাল্লজির একটা বই আছে, বৈতাল 25, ওটার অনুবাদ। তো বেতাল পঞ্চবিংশতিতে সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতি চিহ্নের প্রয়োগ করছেন, অর্থাৎ ইংরেজি ভাষা থেকে আমাদের যে জ্যোতি চিহ্নগুলো আছে এগুলোকে বাংলা ভাষায় নিয়ে এসে দেখাইছেন। শুধু দাড়িটা আমাদের ছিল ইংরেজির ফুল স্টপটা আনতে হয় নাই, আর বাকিগুলো সব ইংরেজি থেকে নিয়ে আসছেন। তিনি দেখাইছেন কোনটা কখন কিভাবে ব্যবহার হবে, বিরতিকাল কেমন, এগুলো বলছেন। 1847, 1847-এর পরে গদ্যটা একটা সুশৃঙ্খল রূপ লাভ করে, যেটাকে ব্যবহার করে 1865-তে, সালগুলো খেয়াল করবা, 1865-তে প্রথম বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস লেখা হয়, প্রকাশিত হয়েছে ওই বছরে। বইটার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, লিখছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর থেকেই সাহিত্য, গদ্য সাহিত্য একদম হুড়হুড় করে উঠতে থাকে, যেটার আবার ভিত্তি রচিত হয়েছিল 1800 সালে প্রতিষ্ঠিত হওয়া ফোর্ট উইলিয়াম কলেজে। সেগুলো লেকচারগুলো আমরা সামনের দিকে তোমাদের জানাবো। তোমাদের শুধু এটা বুঝাইতে চাইলাম যে কখন থেকে কিভাবে সাধুরীতিটা সাহিত্যের বাহন হইল, বা এই বিষয়টা কিভাবে আমাদের এখানে আসলো। মোটামুটি তাহলে খেয়াল করো, 1850 থেকে যদি ধরি 1950, 100 বছর। তার আগে 1914-তে প্রমোদ চৌধুরী বললেন যে এই রীতিটা খুব কঠিন, গুরুগম্ভীর, কাঁপানো কাঁপানো অবস্থা, গাম্ভীর্য। সাধারণের কাছে সাহিত্যকে যদি পৌঁছাইতে হয় তাহলে সাধারণের উপযোগী একটা চটুল ভাষা, জীবন্ত ভাষা, সহজ ভাষা দিতে হবে, সেটা হলো চলিত ভাষা। তিনি কুষ্টিয়া, আমাদের বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া, যেটাকে ভারতে ঠিক ওই এলাকাটাকে বলে নদিয়া, আমাদের কুষ্টিয়া, নদিয়া, যশোর ওই এলাকার ভাষাটাকে স্ট্যান্ডার্ড ধরে একটা প্রমিত বাংলা তৈরি করলেন, যেটাকে আমরা এখন চলিত রীতি বলছি। তাহলে এই আধুনিক কালে তোমাকে আমি 200 বছরের আশেপাশে বা 150 বছরের আশেপাশে বা 300 বছরের আশেপাশে বাংলার একটা বিবর্তন দেখাইলাম। তার আগে কি বাংলা এমন ছিল? না। তার আগে এমন ছিল না। কেন না? দেখো, আমরা বলছি বাংলা সাহিত্যের যুগ 3টা ভাগে বিভক্ত। একটা প্রাচীন যুগ, অর্থাৎ 650 থেকে 1200। আমরা বাংলা ভাষায় রচিত সাহিত্যের সন্ধান পাইছি এই সময়টাতে, যেটা চর্যাপদ। এবং মধ্যযুগ 1201 থেকে 1800 সাল, হিউজ সাহিত্য আছে এই জায়গায়। 1801 থেকে বর্তমানে এটা চলছে, চলবে। এটা হচ্ছে আধুনিক কাল। তো এই যে সময়টা, ভাষার লক্ষণ দেখে, ভাষার বৈশিষ্ট্য দেখে চর্যাপদ তোমাদের একটু পরে পড়াবো, দেখাবো কি লেখা হয়েছে ওই জায়গায়, এটাকে বলা হয়েছে প্রাচীন যুগ। তো এই সময়ে একটাই বই লেখা হয়েছে, এই বইটার নাম চর্যাপদ। মজার বিষয় হচ্ছে এই বইটার নাম যারা লিখছেন তারা চর্যাপদ দেননি, চর্যাপদ দিয়েছেন পরবর্তীতে গবেষকেরা। কারণ বইয়ের ভিতরে নাম পাওয়া গেছে অদ্ভুত টাইপের। নামগুলো হচ্ছে এমন: চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়, আশ্চর্য চর্যাচয়, এই টাইপের নাম পাওয়া গেছে। তো গবেষক যারা ছিলেন তাদের মধ্যে সুকুমার সেন বললেন যে কঠিন নাম দেখলে পাবলিক কিনবে না, এটা পড়বেই না, নাম সহজ করেন। কি? চর্যাপদ। এই হলো সেই চর্যাপদ। এই বইটা আমরা আবিষ্কার করেছি বহু পরে, বইটা লেখা হয়েছে এই সময়ের মধ্যে, কিন্তু আবিষ্কার করেছি পরে। এই দেখো, চর্যাপদ নিয়েই তোমাদের সাথে এখানে অনেক কথাবার্তা ভাইয়া বলবো। কখন আবিষ্কার করা হয়েছে, কে আবিষ্কার করছে, কোথা থেকে করছেন, কিভাবে করছেন, এটার মধ্যে আসলে কি আছে না আছে, কোন ভাষা ব্যবহার করা হয়েছে, কারা লিখলেন, কি লিখলেন, সমস্ত কিছুর পরিচয় ভাইয়া তোমাদের দেব। তো এই চর্যাপদ বইটা 23 জন বা 24 জন কবি লিখছেন। 650 সালে লেখা শুরু হয়েছে, 1200 সাল পর্যন্ত লেখা চলছে। এখন প্রশ্ন করতে পারো, এত বছর ধরে একটা বই লিখছে? এরা তো আর বই লিখে নাই, এরা এদের ধর্মের সাধনার জন্য কিছু পদ লিখছিল, যেগুলো তাদের ধর্মীয় তত্ত্বকথাকে প্রকাশ করে। যেমন ধরো, বাউলরা আমাদের দেশে দেখি গান গায়, বিভিন্ন মারফতি কথাবার্তা দিয়ে, বিভিন্ন তত্ত্ব কথা দিয়ে তারা গান তৈরি করে। যেমন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তুরি বানায় আছে, এই টাইপের আধ্যাত্মিক কথাবার্তা। তো চর্যাপদ মূলত বৌদ্ধ ধর্মের বাউলদের লেখা এরকম কিছু ধর্মীয় গান। যদিও এর মধ্যে সমাজ চিত্রের কথাও আছে, সমাজ জীবনের চিত্রটা আমরা এখানে পাই, তবে চর্যাপদ রচনার মূল উদ্দেশ্য ছিল ধর্ম চর্চা করা, এবং ধর্মের বাণী বা মেসেজ হিসাবে এই গানগুলোকে লেখা হয়েছিল, সহজ কথায় যদি বলি। তো 23 জন বা 24 জন কবি, এটা নিয়ে সংখ্যা নিয়ে একটু দ্বিমত আছে, সেসব ব্যাখ্যা তোমাদের সামনে আমি দিয়ে দেব। তো এরা লিখছেন এই বইগুলো, কবিতাগুলো। যেমন ধরো, আমি লিখছি, এরপর আমি যখন মারা গেছি, আমার যে ছাত্র ছিল, শিষ্য ছিল, ধর্মীয় ভাবে যে আমার অনুসারী, সে লিখছে। তারপরে সে যখন মারা গেছে, তারপরে যে ছিল সে লিখছে। সে মারা যাওয়ার পরে তারপরে যে ছিল সে লিখছে। এইভাবে চলতেছে।
এটা চলছে 1200 সাল পর্যন্ত। এরপরে থামলো কেন, এটাও তো কথা। থামছে হচ্ছে 1204 সালে আমরা জানি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করে, মানে নদিয়ার লক্ষণ সেনকে পরাজিত করে এবং বাংলাকে দখল করে ফেলে। তো এরপরে চর্যাপদ লেখা থেমে যায় এবং চর্যাপদের যে পুঁথি, এটা আবিষ্কার করা হয়েছে নেপালের রাজদরবার থেকে। কারণ হিসেবে দুটো কারণ বলা হয়। এক, চর্যাপদ যখন লেখা হয়েছিল, দেখো শুরু করে দেখো, এটা মূলত পাল আমলটা, আর শেষ হয়েছে সেন আমলে আইসা। খেয়াল করে দেখো, তোমাদের বাংলাদেশে ফার্স্টে ভাই এগুলো পড়াইছি শুরু লেকচার গুলোতে। তা এখন পাল আমলে চর্যাপদের শুরু, সেন আমলে গিয়ে শেষ। একদল গবেষক মনে করেন যে পালরা যেহেতু বৌদ্ধ ছিল, যত পাল রাজা আছে সবাই বৌদ্ধ, নামে পাল কিন্তু ওরা বৌদ্ধ। আবার চর্যাপদ বৌদ্ধ বাউলদের লেখা, বৌদ্ধ ধর্মের অনুসারীদের লেখা, তারা তাদের সহযোগিতা পাইছে। কিন্তু সেন আমলে সেনরা ছিল সব হিন্দু ব্রাহ্মণ, তাদের সহযোগিতা পায় নাই, কোনো কোনো ক্ষেত্রে অসহযোগিতা পাইছে। সেজন্য একটা সময় চর্যাপদের রচয়িতারা এটা নিয়ে তাদের যে ধর্মীয় বই, তো এটা তারা তাদের আদিভূমি নেপাল চলে গেছে। আদিভূমি নেপাল কিভাবে হয়? কারণ বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক গৌতম বুদ্ধ, উনি নেপালে জন্মেছিলেন। উনি নেপালের মানুষ, নেপালের লুম্বিনী নামের গ্রামে তার জন্ম ছিল এবং উনি কিন্তু রাজপুত্র ছিলেন, যদিও তিনি সংসার ত্যাগ করে পরে সন্ন্যাসী হয়ে গেছিলেন। তো এখন তারা তাদের আদিভূমি নেপালে চলে গেছিল, এই জন্য বলা হয় যে নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করতে হয়েছে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এমন যে ধারণা করা হয়, গবেষকরা বলেন, কারণ তারা কি জন্য গেছিল তারা তো আর কারো বলে নাই, তাদেরকে তো আমরা পাই না যে তোমরা কি জন্য গেছিলা। আরেকটা ধারণা হচ্ছে এরকম যে যখন বখতিয়ার খলজি বাংলা জয় করলেন 1204-এ, তখন চর্যাপদ রচয়িতারা ভয় পাইল মুসলমানদের তলোয়ারকে। কারণ এর আগেই বাংলা অঞ্চলে এই কথা চাওর হয়ে গেছিল যে 1192 সালে রাজা পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছেন একদল মুসলমান সৈন্যের হাতে, যারা সংখ্যায় কম, কিন্তু পৃথ্বীরাজ চৌহান ফাইট দিয়ে তাদের সাথে পারা নাই। তারা খুবই অসীম সাহসী, তারা কৌশলী এবং তারা খুব তলোয়ার চালাইতে সিদ্ধহস্ত। তো পৃথ্বীরাজ পরাজিত হয়েছিল ওই যে ভারতে যেভাবে আজমির ইসলাম প্রবেশ করে। তো এই কথাতে তো লক্ষণ সেন এমনি ভয় ছিল, বখতিয়ার খলজি 17 জন নিয়ে এসে তারা হারাই দিছে, এটাও আমরা জানি। তো যখন চর্যাপদ রচয়িতারা কথা শুনলো, তারা তো বাংলা অঞ্চলে ছিল, যে বখতিয়ার খলজি 17 জন নিয়ে আসা লক্ষণ সেনের মতো একজন রাজা বাংলা এত বড় এরিয়া তিনি শাসন করেন, 17 জনের সাথে তার আর্মিরা পারে নাই, তাহলে ভয় ঢুকবে না মনে? তো এই ভয়ে বলা হয় যে লক্ষণ সেন পরাজিত, মানে মুসলমানরা এখানেও আসছে, তো তারা আমাদের পাইলে তো আমরা তাদের হাতে ধ্বংস হয়ে যাব, হয়তো তাদের একটা ভয়। কিন্তু মুসলমানরা তো কাউকে বিনা দোষে মারে না। তো বৌদ্ধ ধর্মের এই পণ্ডিতরা ধারণা করা হয় তারা তাদের যে আদিভূমি নেপাল সেখানে চলে গেছে। এবং এই প্রায় 500-550 বছর ধরে চর্যাপদ লেখা হয়েছে। এখানে একটা কথা আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন 650 থেকে 1200, এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য গবেষকরা মনে করেন এটা 950 থেকে 1200। তো সঠিক উত্তর কোনটা, এটা না ওইটা? সঠিক উত্তর এটা। কারণ চর্যাপদের সময়কাল নিয়ে যত বই লেখা হয়েছে, যত গবেষণা হয়েছে, সব জায়গায় এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত সময়কাল থেকে যত জায়গায় যত প্রশ্ন আসছে, বিসিএস বলো আর জব বলো আর ভার্সিটি বলো, সব জায়গায় এই উত্তর হিসেবে 650 ছিল। তো এই লম্বা টাইমে একটা আমরা সাহিত্য পাই উল্লেখ করার মতো, যেটা চর্যাপদ। ওকে, যেটা ছোট ছোট কিছু পুঁথির সমন্বয়। এবার মধ্যযুগ। চর্যাপদে যেমন দেখো ধর্মটাই ছিল প্রধান, সমাজ জীবন আছে এই জায়গায়, তবে ধর্মটা প্রাইম। বৌদ্ধ ধর্মের বাউলদের লেখা হচ্ছে এটা। মধ্যযুগেও ধর্মটাই প্রাইম। শেষের দিকে মানুষ এই সাহিত্যের বিষয়বস্তু ছিল। 1201 থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত এটা মধ্যযুগ, এবং এই যুগে অনেক কিছু লেখা হচ্ছে, যেটা তোমাদের লেকচার 2-3-এ ভাই আলোচনা করবো ডিটেইলে। ওখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব পদাবলী। অর্থাৎ পদাবলী বললে তোমাদের রবীন্দ্র সাহিত্যে আমি বলছি পদাবলী মানে কি, এই জন্যই ক্লাসগুলো শুরু থেকে করা উচিত, মাঝখান দিয়ে না। সিকোয়েন্স মেনটেন করে করবা, আগের কথা পরের কথা রিদম ধরে ধরে যাবে। পদাবলী মানে হচ্ছে যে সাহিত্যরা রাধা এবং কৃষ্ণের প্রেম বিষয়ক সাহিত্য, তাদের প্রেম ঘটিত পদ, এগুলোকে পদাবলী বলা হয়। তো মধ্যযুগের শুরুতে পদাবলী সাহিত্য দেখবো আমরা। তারপর দেখবো মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য মানে হচ্ছে হিন্দু ধর্মের দেব দেবীদের প্রশংসা নিয়ে এক ধরনের কবিতা আছে, এগুলোকে মঙ্গল কাব্য বলা হয়। চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, তারপরে তোমার হচ্ছে মনসা মঙ্গল, এরকম অনেকগুলো মঙ্গল কাব্য পাবো আমরা ওই যুগে। তারপর ওই যুগে পাবো রোমান্টিক সাহিত্য,
এবং অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যগুলো বিশেষত হিন্দি, আরবি, ফার্সি বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। আর রোমান্টিক সাহিত্য বলতে তখন দেখবো বিশেষত লাইলি মজনু বা তোমার হচ্ছে বিভিন্ন প্রেম ঘটিত যতগুলো কাহিনী আছে, যেমন ইউসুফ জুলেখা, আরবি ফার্সি থেকে বাংলাতে অনেক মুসলমান কবি এগুলোকে অনুবাদ করেছেন, বা আলাউলের পদ্মাবতী, পদ্মাবত হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির লেখা বই, যে পদ্মাবতী নিয়ে সিনেমাও হয়েছে ভারতে। তো এই যে রোমান্টিক কাব্যধারার রোমান্টিক প্রেম ঘটিত যে সাহিত্যগুলো, এগুলো হচ্ছে তোমার রোমান্টিক সাহিত্য। তাহলে রোমান্টিক সাহিত্যগুলো অনুবাদ, তবে এগুলোর মধ্যে প্রেম আছে। তাই এই চারটা প্রধান ধারা, পদাবলী, মঙ্গল কাব্য, রোমান্টিক সাহিত্য, অনুবাদ সাহিত্য, মধ্যযুগে প্রধান এই চারটা ধারা। তার বাইরে পুঁথি সাহিত্য আছে, মর্সিয়া সাহিত্য আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের আরো টুকটাক সাহিত্য আমরা পাই। এটা মধ্যযুগের বৈশিষ্ট্য। এবং মধ্যযুগের সাহিত্যের 90% সাহিত্যই দেবদেবী বা ধর্মকেন্দ্রিক। যেমন মর্সিয়া সাহিত্য, আমাদের মুসলমানদের ইতিহাসের কারবালায় 10 মুহররমের যে ঘটনা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নির্মম শহীদ, এই কারবালার ঘটনাকে উপজীব্য করে যত সাহিত্য লেখা হয়েছে সবগুলোকে মর্সিয়া সাহিত্য বলে। তো আলটিমেটলি 90%ই বলতে পারো ধর্ম মানে রিলেটেড সাহিত্য, হিন্দু বা মুসলমানদের। আর 10% সাহিত্যে মানুষ হচ্ছে প্রধান, মানব মানবের প্রেম নিয়ে লেখা হয়েছে, যেমন সতী ময়না লোরচন্দ্রানী, এটা আলাউলের লেখা। তারপরে তোমার পরে দৌলত কাজী এটাকে শেষ করে, সরি, কাজী দৌলতের লেখা আলাউল শেষ করেন। তারপরে তোমার হচ্ছে পদ্মাবতী, তারপরে আরবি ফার্সির যে লায়লা ওয়া মজনুন এবং ইউসুফ ওয়া জুলাইখা, এগুলোকে বাংলায় ইউসুফ জুলাইখা এবং লাইলি মজনু নাম দিয়ে পরবর্তীতে অনুবাদ করা হয়। এগুলো আমরা তখন দেখি মানবিক প্রেমের সাহিত্য। আচ্ছা, এটা মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য। এরপরে আধুনিক যুগ। আধুনিক যুগে ধর্ম রিলেটেড সাহিত্য মূল নয়, এখানে হচ্ছে তোমার এই সাহিত্যের বিষয়বস্তু হচ্ছে মানুষ, মানবিকতা, নগর জীবনের হতাশা, হাহাকার, ছেঁকা খাওয়া, বেকা হওয়া, কষ্ট পাওয়া, ইত্যাদি ইত্যাদি। এটা আধুনিক যুগের বৈশিষ্ট্য। এখন মাঝখানে একটু জায়গা দেখো, একটা প্রাক চৈতন্য যুগ, একটা চৈতন্য যুগ, একটা চৈতন্য পরবর্তী যুগ। এটা কি? এটা হচ্ছে হিন্দু ধর্মের একজন বিখ্যাত মানুষ, ওনার নাম হচ্ছে শ্রী চৈতন্য দেব, যিনি বৈষ্ণব ধর্মমত প্রচার করেছেন বিষ্ণুর উপাসক হিসেবে। ওনাকে নিমাই সন্ন্যাসীও বলে, যারা হিন্দু তারা আমার থেকে হয়তো বা অনেক ভালো জানো। ওনার জীবনকালটা একটু খেয়াল করো। ওনার জীবনকাল হচ্ছে 1486 থেকে 1533। এটা উনি জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে, মানে নদিয়ায় আর কি, এখন যেটা ইন্ডিয়াতে নদিয়া, নবদ্বীপ, তখন তার নাম ছিল নবদ্বীপ। নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং মারা যান পুরীতে। উড়িষ্যার যে পুরী আছে না, পুরী জগন্নাথ, ওই জায়গায়। এটা তার সংক্ষিপ্ত জীবন। তাহলে ওইদিকে দেখো 33 বছর, আর এখানে 1486, মানে এখানে 14 বছর। তো 33 আর 10 43, আর 4 44 45 46 47 বছরের সংক্ষিপ্ত জীবন। তো এই শ্রী চৈতন্য দেব, উনার নামে মধ্যযুগের আবার সাব ডিভিশন আছে তিনটা: চৈতন্য প্রাক, চৈতন্য এবং চৈতন্য পরবর্তী। অর্থাৎ চৈতন্যের সময়কালের আগের সময়টা প্রাক চৈতন্য, 1201 থেকে 1500। ওনার যে জীবনকাল ওই সময়টাকে ধরে 1501 থেকে 1600 টাকে চৈতন্য যুগ, এবং তার মৃত্যু পরবর্তী সময় 1800 সাল পর্যন্ত এটাকে বলা হয় চৈতন্য পরবর্তী যুগ। প্রশ্ন হচ্ছে, এই ভদ্রলোক কে, যে তার নামে বাংলা সাহিত্যে একটা যুগ হয়েছে? উনি কয়টা বই লিখছেন? এটা প্রশ্ন হতে পারে না? উত্তর হলো, উনি একটা বইও লিখেন নাই। তবে তার নামে কেন এরকম ডিভিশন, যুগের নাম? কারণ হচ্ছে ওনার জীবন এবং কর্মকে কেন্দ্র করে বাংলা ভাষা ও সাহিত্যে একটা নতুন ধারা আসছে, সেটার নাম জীবনী সাহিত্য। অর্থাৎ ওনার যারা ভক্ত ছিলেন, অনুরাগী ছিলেন, যেমন তোমার মুরারি গুপ্ত, তারপরে বৃন্দাবন দাস, আজকের নাট্যকার বৃন্দাবন দাস না, তখন একজন ছিলেন, তিনি চৈতন্য ভাগবত নামে বই লিখছেন। তো এরকম অনেক মানুষ, যেমন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম, এই টাইপের অনেকগুলো বই ওনার জীবনীকে কেন্দ্র করে সংস্কৃত এবং বাংলা লেখা হয়েছে ওই টাইমে। এবং মানুষের জীবনী যে সাহিত্য হতে পারে তার প্রমাণ হচ্ছে এই সাহিত্যগুলো, জীবনী সাহিত্যগুলো। তো চৈতন্য দেবকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে একটা নতুন যুগ হয়েছে, বা একটা যুগের নামকরণ করা যায়, এই জন্য উনি ইম্পর্টেন্ট এই জায়গায়, এই সময়টায়, মধ্যযুগে। তার মাঝখানে আবার মধ্যযুগের প্রথম 100 বছর বা 150 বছর, মানে 1201 থেকে 1350, এই সময়টায় অন্ধকার যুগ বলা হয়। তার কারণ হচ্ছে
এই 150 বছরে তেমন উন্নত বা ডেভেলপ বা খুব ভালো বা পরিমাণে খুব বেশি এত বেশি সাহিত্য আমরা ওই সময়টায় দেখি না। এই জন্য এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। অন্ধকার যুগ মানে হচ্ছে সাহিত্যের আকাশটা অত বেশি উজ্জ্বল ছিল না, যার জন্য এটাকে অন্ধকার যুগ নামে অভিহিত করা হয়েছে। কথা ক্লিয়ার? তো এই ছিল বিষয়। এরপরে আসো আমরা আধুনিক যুগ নিয়ে এখন আলাপ করব। তো আধুনিক যুগের বৈশিষ্ট্য কি? আধুনিক যুগের বৈশিষ্ট্য বলেছি, আধুনিক যুগের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ, মানবতা, এরপরে হচ্ছে তোমার নগর জীবনের হতাশা, ক্লান্তি, বেদনা, এসব নিয়ে আধুনিক যুগের সাহিত্য। এখন দেখো এখানে একটু বিষয় একটু খেয়াল করো, কেন কিভাবে বৈশিষ্ট্যগুলো আমরা লিখলাম বা এটার ধর্মটা কি। দেখো অন্ধকার যুগের সময়কালের কথা আমরা এখানে বলছি, খুব খেয়াল করো। বলছি 1201 থেকে 1350 পর্যন্ত এটা হচ্ছে অন্ধকার যুগ, তাই না? আচ্ছা, এখন এটা তোমাদের একটু বলে দিছি কেন এটাকে অন্ধকার যুগ বলা হয়, এবং বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদের কাল থেকে। প্রশ্ন হচ্ছে কেন? এটার উত্তরটা যদি বলি, উত্তরটা হলো ওই সময় প্রথম বাংলা ভাষায় লেখা একটা সাহিত্যকে আমরা আবিষ্কার করেছি পরে 1907 সালে। তা আমরা দেখলাম, আইডিয়া করলাম, গবেষকরা বললেন ভাষা বিশ্লেষণ করে যে এই বইটা ওই টাইমে লেখা হয়েছে। যেহেতু ওই টাইমে লেখা হয়েছে, ওখান থেকে আমরা কি করব, আমাদের সাহিত্যের সময়কাল শুরু হয়েছে বলে আমরা কাউন্টিং শুরু করব। এই জন্য বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে চর্যাপদের সময় বা কাল থেকে। এখন প্রাচীন যুগের বৈশিষ্ট্য দেখো, বলছে গোষ্ঠীকেন্দ্রিক এবং ধর্মনির্ভরতা, মধ্যযুগ ধর্মনির্ভরতা, আধুনিক যুগ মানবের জয় জয়কার, আত্মচেতনা ও জাতীয়তাবোধ। এখন প্রাচীন যুগে গোষ্ঠীকেন্দ্রিক ও ধর্মনির্ভরতা। গোষ্ঠীকেন্দ্রিক বলতে কি বোঝায়? গোষ্ঠীকেন্দ্রিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর জীবনের কথা এই জায়গায় আসছে। মানে সমাজের যারা অন্তজ, মানে হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, সামাজিক মর্যাদা এবং টাকা পয়সার দিক থেকে, যেমন তোমার হচ্ছে মাঝি, তারপরে তোমার ডোম, তারপরে শিকারী, তারপরে বেশ্যা, প্রস্টিটিউট, তাদের কথাও আছে চর্যাপদে, নারীদের কথা আনতে গিয়ে। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে মদ বিক্রি করে যারা, তাদের, অর্থাৎ সমাজের নিম্ন শ্রেণীর মানুষ এবং গরিব সম্প্রদায়, তাদের জীবনকে উপজীব্য করে কথাবার্তাগুলো এখানে আসছে। এবং যারা লিখছে রাইটারও ওই ক্যাটাগরিরই, যারা বৌদ্ধ সাধক ছিল, এইটা পার্থক্য। তো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে রিফ্লেক্ট করে ওই সাহিত্যটা, এবং ধর্ম তার উপাদান, এই জন্য বলা হয়েছে গোষ্ঠীকেন্দ্রিক এবং ধর্মনির্ভরতা। তো মূলত আমরা কথাটাকে এভাবে বলবো, ধর্মনির্ভরতা। আর বাকিগুলো তোমাদের বুঝাই দিছি। এখন আসো এবার তথ্যগুলোকে বিশ্লেষণ করার পালা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন 650 থেকে, এবং সুনীতি কুমার সহ বাকিরা বলছেন 950 থেকে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে কোনটাকে নিব? আমরা নিব হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটাকে, এটা হচ্ছে বেশি সঠিক, কারণ পরীক্ষার প্রশ্ন এবং বিভিন্ন তথ্যের আলোকে এটাকে বেশি সঠিক হিসেবে ধরা হয়। তবে মনে রাখো বাদ বাকি তথ্যগুলোতে একটু খেয়াল করতে হবে। চর্যাপদের কবি 23 অথবা 24, কোনটা নিব? চর্যাপদের পদ 50 অথবা 51, কোনটা নিব? তো এই ফিগার গুলোর ক্ষেত্রে বেশিটা নিব, অর্থাৎ 24 এবং 51 এটা নিব। আচ্ছা, চর্যাপদের সময় 650 থেকে 1200, নাকি 950 থেকে 9500 লিখে আলাইছি না, নাকি 950 থেকে 1200, কোনটা নিব? অবশ্যই 650 থেকে 1200 এটা নিব। অর্থাৎ সবকিছুতে যেটা বেশি পরিমাণে দেখাবে ফিগার, সেটা নিব। এবং এটা মনে রাখতে হবে, শহীদুল্লাহ এক জায়গায় বেশি বলছে, বাকি সব কম বলছে। অর্থাৎ শহীদুল্লাহ এক জায়গায় বেশি বলছে, বাকি সব কম বলছে। মানে চর্যাপদের সময়কালটা শহীদুল্লাহ বলছে বেশি, বুঝছো? আর বাকি সব শহীদুল্লাহ কম বলছে। এর মানে এখানে 23 এটা বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর এটা বলছেন সুনীতি সহ অন্যরা। এরপরে চর্যাপদের পদ 50 এটা বলেছেন শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং 51 এটা বলেছেন সুনীতি সহ অন্যরা। তাহলে উত্তর হিসাবে বেশি ফিগার গুলো ঠিক হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, শহীদুল্লাহ শুধু এক জায়গায় বেশি বলছেন চর্যাপদের সময়টা, আর বাকি সব জায়গায় কম গুলোকে উনি বলছেন ঠিক। কেন? একটু পরে বলছি, অপেক্ষা করো। এখন প্রাচীন যুগের সাহিত্যের যে তোমার বৈশিষ্ট্যের কথা আমরা এখানে বলছি, দেখো একমাত্র বৈশিষ্ট্য ছিল ধর্ম, গোষ্ঠীকেন্দ্রিকতা আছে, তবে ধর্মটাই মেইন, সেটাই বলেছি। এবং একমাত্র সাহিত্যের নিদর্শন চর্যাপদ, মানে ওই সময় লেখা একমাত্র বই
আমরা পাই, চিহ্ন পাই চর্যাপদ নামে। এখন দেখো এটাকে আমরা যদি বলি কিভাবে আরো বলতে পারি। এটা 1000 বছর আগে রচিত হয়েছে, প্রায় 1200 বছরের বেশি। এই জন্য আমরা নিজেদেরকে বলি 1000 বছরের বাঙালি। কারণ বাংলা ভাষার বয়স থেকে আমরা আমাদের বয়স কাউন্ট করি, এই জন্য 1000 বছরের বাঙালি বলি আমরা, হাজার হাজার বছর বলি না। এখন চর্যাপদ সম্পর্কে কিছু তথ্য এখানে আমরা একটু দিতে পারি। দেখো, প্রথমত চর্যাপদ বাংলা সাহিত্যের একমাত্র আদি নিদর্শন বা প্রাচীনকালের নিদর্শনের নাম চর্যাপদ। চর্যাপদ হচ্ছে কবিতা বা গানের সংকলন। কেন কবিতা বা গানের সংকলন বলা হয়েছে, আসো সেটাকে একটু ক্লিয়ার করে দিই। এগুলো বৌদ্ধ বাউলদের লেখা, বৌদ্ধ বাউল রচিত। এখন বাউলরা কি করে? বাউলরা দেহতত্ত্ব সম্পর্কিত কথাবার্তা বলে, এটা তোমাদের দেখালে বুঝতে পারবা। ধর্মীয় গান বা ধর্মীয় কবিতা এগুলোকে লেখা হয়, যেমন কায়াতর বড় পাঞ্চবি ডাল চঞ্চলচি এ পৈঠা কাল, এটা দেখবা ইউটিউবে গিয়ে সার্চ করবা, গান হিসেবে দেখবা এটা বাজায় বাজায় গাইতেছে। এই জন্য এটা মূলত গানের সংকলন। এখন বৌদ্ধ বাউলদের মধ্যে দুইটা সম্প্রদায় ছিল, একটা হচ্ছে সহজিয়া বা সহজজানি, আর একটা হচ্ছে মহাজানি, এরকম দুইটা সম্প্রদায় ছিল। তো এরা একটু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত, আর একটু সাধারণ, মানে এরা বাউল, একদম পিওর বাউল আর কি, অত প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তখন তারা তাদের ধর্মের তত্ত্বকথাগুলোকে নিজেদের গুরুর মাধ্যমে জেনে পরবর্তী শিষ্য এবং প্রজন্মের জন্য তৈরি করতে গিয়ে তারা এগুলোকে গানের মতো করে লিখে গেছে, যেটাকে আমরা এখন চর্যাপদ হিসেবে পড়ি। তাহলে চর্যাপদ বৌদ্ধ বাউলদের কোন সম্প্রদায়ের লেখা পরীক্ষা যদি আসে, উত্তর হবে সহজিয়া বা সহজজানি সম্প্রদায়ের লেখা। এরপরে এই যে সহজের ধর্মের সাধন তত্ত্ব বা ধর্মের কথা এবং পাল সেন আমলে রচিত, তার ব্যাখ্যা দিয়েছি চর্যাপদ মানে আচরণ বা সাধনা। এর নামকরণ আশ্চর্য চর্যাচয়, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়, চর্যাগীতি কোষ বা চর্যাগীতি বা চর্যাপদ, এটা সুকুমার সেনের দেওয়া। অনেকগুলো নাম আমরা এর মধ্যে পাই আর কি, যেটাকে আমরা গ্রহণ করেছি সেটার কথা তোমাদের বললাম। এরপরে দেখো এটা প্রেক্ষাপট, মনোযোগ দিবা। 1882 সাল সময়টা, রাজা রাজেন্দ্রলাল মিত্র তার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামে একটা বইতে নেপালে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। অর্থাৎ তিনি তখন প্রথমবার এই কথা বলেন যে নেপালে বৌদ্ধ ধর্মের তান্ত্রিক বা বাউল টাইপের সাহিত্য থাকতে পারে। এটা পড়ার পরে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, একজন গবেষক এবং সাহিত্যিক, তিনি খুব উৎসাহ পান এবং তিনি 1907 সালে দ্বিতীয়বারের মতো নেপাল গমন করেন। আগে তিনি গিয়েছিলেন। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে একসঙ্গে 4টা গ্রন্থ তিনি আবিষ্কার করেন। এর একটি হচ্ছে চর্যাপদ, বাকি 3টি হচ্ছে সরপদের দোহা, কৃষ্ণপদের দোহা এবং ডাকার্ণব। উল্লেখিত এই 4টি গ্রন্থ একসঙ্গে কলিকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত 1916 সালে। তখন 4টি গ্রন্থের একসঙ্গে নাম দেওয়া হয় 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তো এই যে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এটাকে পরবর্তীতে একসাথে করে আমরা চর্যাপদ নামে চিনি। তাহলে এখন পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করে যে চর্যাপদের আবিষ্কারক কে, কারণ বহুদিন আগে তো লিখছে, এটা তো আমাদেরকে তারা বুঝাই দিয়ে যায় না যেটা আমাদের লেখা, তাহলে উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী, ইনি হচ্ছেন চর্যাপদের আবিষ্কারক। আচ্ছা, এখন যদি প্রশ্ন করে এটা কোথা থেকে আবিষ্কার করা হয়, নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করা হয়। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন করা হয় যে কত সালে, এটা প্রচুর আসছে, কত সালে আবিষ্কার করা হয়, 1907 সালে আবিষ্কার করা হয়। নিয়ে আসা এটাকে তিনি প্রকাশ করেন কত সালে, 1916 সালে এটাকে তিনি প্রকাশ করেন। তার সাথে যদি কথা হয় যে কে প্রকাশ করে, উত্তর হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতার, এরা হচ্ছে এটার প্রকাশক বা প্রকাশকারী। এবং নাম দেওয়া হয় 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। দোহা মানে হচ্ছে একসাথে যেটা সবাই গায় আর কি, সেই অর্থে। ওকে, এরপরে আসো প্রেক্ষাপট, ওগুলো বলছি। এখন যখন চর্যাপদ প্রকাশিত হইল, তখন অনেক ভাষার লোকজন, পালি সংস্কৃত সহ বিভিন্ন ভাষাবিদরা, অর্থাৎ শুধু পালি সংস্কৃত না, তার পাশাপাশি এই আসাম, তারপরে উড়িয়া, যারা উড়িষ্যা ভাষা, আসামি ভাষা বলে দিই, হ্যাঁ উড়িয়া, এবং হিন্দি ভাষার যারা মানুষ, তারাও চর্যাপদকে নিজেদের বলে দাবি করে। কারণ চর্যাপদে সব ভাষার শব্দ কম বেশি আছে, এমনকি সংস্কৃত শব্দও প্রচুর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে চর্যাপদ কি তাদের ভাষার নিদর্শন না আমাদের ভাষার নিদর্শন? এই সমস্ত দাবি অডিভিল দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে একটা বই লিখে, মূলত একটা গবেষণা গ্রন্থ। এখানে এগুলোকে মিথ্যা প্রমাণ করে সুনীতি কুমার প্রমাণ করেন যেটা আমাদের। তারপরে আবার পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
উনি আরো এক ধাপ আগায় গিয়া উনি প্রমাণ করে দেখাইছে শুধু আমাদেরই না, চর্যাপদের যে ভাষা সেটা হচ্ছে গিয়া বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী মানে সোজা কথা বাংলা ভাষার শিশুকাল। এবার বুঝছো, মানে বাংলা ভাষা তখন মাত্র বিকশিত হচ্ছে আর কি। অর্থাৎ তিনি ডিরেক্ট বলে দিলেন এরা বঙ্গ কামরূপী বা বাংলা ভাষার গঠন স্তরের লেখা বই। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। ওডিবিএল প্রকাশিত 1926 সালে, গবেষণাধর্মী বই লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং 1927 সালে ভাষাবিজ্ঞানী, বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী বলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি চর্যাপদের ধর্মতত্ত্ব বিষয়ক গবেষণাও করেন এবং প্রমাণ করেন চর্যাপদ বাংলা সাহিত্যের আদির নিদর্শন। উনি ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করে একটা বই লিখেছেন, নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। এই বইটা বুদ্ধিস্ট মিস্টিক সংস। ওকে, মিস্টিক মানে মারেফতি, দেহতত্ত্ব বিষয়ক বা আধ্যাত্মিক টপিক নিয়ে হইলে তাহলে মিস্টিক বলা হয়। এখন আসো চর্যাপদের ভাষা, চর্যাপদের কিছু লাইন তুমি হয়তো দেখতে পাবে না এখানে, কিন্তু আমি কিছু কিছু দেখতে পাচ্ছি। কিন্তু তুমি যদি বলো ভাই পইরা দেন এই জায়গাটা, এখানে যা আছে আমি পড়তে পারবো না। চর্যাপদ বাংলা লিপিতে যেভাবে লেখা হয়েছে এটা পড়তে পারবো, কিন্তু এই লিপিটা পুরোপুরি এখনকার লিপির মতো না, তাই এটা আমি পড়তে পারবো না। তবে এটা যে পড়া গেছে এবং এটা যে আমাদেরই, সেটা আমি তোমার প্রমাণ করে বুঝাবো। যেমন ধরো, আমি যদিও বিবর্তনবাদ বিশ্বাস করি না, কিন্তু বিবর্তনবাদ এটা তারা দেখাইছে যে মানুষ প্রথমে কিরকম এরকম বানর, তারপরে আটটু ভালো হয়েছে, আটটু ভালো এখন একদম মানুষ হয়ে গেছে, তাইলে দেখানো আছে না? মানে পরিবর্তনের যে ক্রমধারাটা তারা দেখাইছে সেটার কথা বললাম আর কি। তো চর্যাপদের এই লিপিগুলো দেখে গবেষকরা দেখাইছেন পরবর্তীতে বাংলা ভাষার যে জন্ম সেখানেও আছে যে হটা তো একসময় এরকম, সরি অটা একসময় এরকম ছিল, এটা বাঁকাইতে বাঁকাইতে এক সময় কি এরকম আইসা তারপরে এই সময় অতে রূপান্তরিত হয়েছে। তো তারা দেখলেন যে 1907 সালের এখন অটা এমন, তার আগে এমন, তার আগে বুঝছো, গবেষণা করতে করতে পিছনে গিয়ে দেখলেন যে ও এটা হচ্ছে কাহিনী। এভাবে গবেষকরা চর্যাপদকে উদ্ধার করেছেন, এবং সব থেকে বড় কাজ যিনি করছেন, চর্যাপদের টিকার ব্যাখ্যা যিনি দিয়েছেন টিকা আকারে, উনি হচ্ছেন মুনি দত্ত। কেন উনি বড় কাজ করছেন? উনি কারণ চর্যাপদে আসলে কি বুঝাইছেন কবিরা, বা চর্যাপদের উপমা রূপক এবং চিত্রকল্প গুলোর কি ব্যাখ্যা, এই সবকিছুকে খুব প্রপারলি যিনি ব্যাখ্যা করেছেন, যিনি দেখাইছেন, উনি হচ্ছেন মুনি দত্ত। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ডেঞ্জারাস লেভেলের ইম্পর্টেন্ট, খালি ইম্পর্টেন্ট না, খুবই ডেঞ্জারাস লেভেলের ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখন দেখো প্রশ্ন হচ্ছে যে আমরা উত্তর যদি এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে কি আসতে পারে, এটা হলো তোমাদের কিউরিওসিটি আর কি। হ্যাঁ, তো এই কিউরিওসিটির উত্তর যদি ভাইয়া দেই তাহলে কি উত্তরটা কি হবে একটু খেয়াল করো, মনোযোগ দিও। প্রথম কথা হচ্ছে এই জায়গায় দেখো, আমরা বলছি যে চর্যাপদ ধর্মীয় গান বা ধর্মীয় বই। কিভাবে? কথাটা হচ্ছে এমন, কায়া তরু বড়, কায়া বানানটা এরকম লেখা হয়েছে কা আ, কা আ তরু বড় পাঞ্চবি ডাল, তারপরে চঞ্চলচি এ পৈঠাকাল। এখন এখানে মনোযোগ দাও, দেখো এই কা আ মানে কায়া মানে শরীর, তরু মানে হলো গিয়া গাছ, এই বর মানে এখানে জামাই না, ভর মানে মতো, পাঞ্চ মানে পাঁচ, বি শব্দের অর্থ হচ্ছে আছে, আর ডাল তো ডাল, তাহলে গাছ দেহ বা কায়া হচ্ছে তরুর বা গাছের মতো যার পাঁচটা ডাল আছে। চঞ্চল মানে চঞ্চল, চি এ মানে চিত্তে, চিত্তে মানে হচ্ছে গিয়া মনে, পৈঠা, চি এ তো গেল পৈঠা, পৈঠা মানে পৌঁছাইছে বা ঢুকে পড়েছে, আমি লিখলাম পৌঁছেছে, পৌঁছেছে। কাল মানে হচ্ছে শত্রু হয়ে। এখন এখানে তোমার মনে হইতে পারে আপনি বললেন চর্যাপদের ধর্মের কথা, কিন্তু এখানে বলা গাছ, ডাল, শত্রু, মন, এটা কি ধর্ম কোথায়? এবার আসলে ধর্ম কোথায় বোঝাই দিচ্ছি। মানুষের দেহ হচ্ছে
গাছের মতো যার 5টা ডাল আছে এবং এগুলো চঞ্চল মনের শত্রু হয়ে প্রবেশ করছে। মানে আমাদের 5টা ইন্দ্রিয়, এই চোখ, নাক, কান, জিভ, ত্বক, এই 1 2 3 4 5 পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে পাপের পথে টানে, আমাদের খারাপের দিকে নিয়ে যায়, আমাদেরকে ভিতরের মানসিক পবিত্রতাকে নষ্ট করে। যারা মুসলমান সহজে বুঝো, আমরা যখন রোজা রাখি, রোজার সংজ্ঞায় সাওমের সংজ্ঞা কি বলা আছে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম সাওম। মানে খাওয়া দাওয়া বন্ধ এবং পঞ্চ ইন্দ্রিয়তে আরাম লাগে এমন কিছু করা যাবে না। মানে তুমি চোখ দিয়ে কোনো এমন কিছু দেখা যাবে না যেটা দুনিয়াবে আকর্ষণ তৈরি করবে, আরাম লাগবে, নাচবা, মুভি দেখা টাইম শেষ করতে পারবা না, গান শুনতে পারবা না, নাক দিয়ে ইচ্ছা করে খাবার টানতে পারবা না, খাবারের ঘ্রাণ নিতে পারবা না আর কি, মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবা না, অশ্লীল কথা বলতে পারবা না, চামড়া সুখ বা সেক্সুয়াল যে আনন্দ সেটা করা যাবে না, এসব বন্ধ। তাহলে ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয়ের এই জায়গাগুলো আমাদেরকে নর্মালি কি করে? আমাদেরকে কিছুটা দুনিয়াবি, কিছুটা অপবিত্রতার দিকে টানে। এগুলো আমাদের মনকে কলুষিত করে ফেলে, তাই না? এগুলোকে চেক দেওয়া এবং খাবার দাবার বন্ধ রাখা, আত্মাকে শুদ্ধ করার নাম হচ্ছে রোজা। এখানে দেখো কথাটা এই লেভেলেই বলছে, বডি হচ্ছে, মানুষের শরীর হচ্ছে গাছের মতো, যার 5টা ডাল এবং এই ডালগুলো চঞ্চল মনে শত্রু হয়ে প্রবেশ করেছে। পরে লাইনগুলোতে বলা আছে, এটা লুইপার প্রথম পদ চর্যাপদের। পরে লাইনগুলোতে বলা আছে যে তাইলে এখান থেকে বাঁচতে হলে কি করতে হবে? গুরুকে জিজ্ঞেস করতে হবে, ধর্মীয় গুরুর কাছ থেকে উপদেশ গ্রহণ করতে হবে, গুরু যেটা বলবে সেটা মানতে হবে, সে অনুযায়ী সাধনা করতে হবে, তাহলে তুমি পবিত্রতা বা দিব্য জ্ঞান লাভ করবা। এটা চর্যাপদের প্রথম পদ, তোমাদেরকে বাংলা অনুবাদ সব বুঝাই দিলাম। তাহলে এবার বুঝে থাকলে বলো, ধর্ম আছে না নাই? আছে। আবার এখানে প্রেম আছে, পরকীয়ার কথাও আছে। অনেস্টলি স্পিকিং, দিবসহি বহুরি কাউহি ডর ভাই, রাত্রি হইলে কামরূপ যায়। দিনের বেলা যে বউ কাকের ভয়ে ভীত হয়, কাক ডাকলেও ভয় পায়, সে বউ রাতের বেলা কি করে? তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। এ কথা বলা আছে। যাই হোক, আবার অনেক সামাজিক চিত্রও আছে, তাদের সমাজ জীবনের কি বলে ফাইট বা স্ট্রাগলের কথাও আছে, বিভিন্ন কথাই আছে। তবে মূল উপজীব্য জিনিস হচ্ছে ধর্ম। আচ্ছা, এখন আসো পরের অংশে যদি যাই আমরা। এই যে প্রাচীন বাংলা ভাষায় রচিত সন্দেহ নাই, এরপরে বলা আছে এই চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা মেনে নিয়ে ভাষাকে সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা বা আলো আধারের ভাষা বলা হয়েছে, গবেষকরা বলেছেন। প্রশ্ন হচ্ছে, এই সন্ধ্যা, সান্ধ্য বা আলো আধারের ভাষা মানে কি? এর ব্যাখ্যা হলো, চর্যাপদে দেখো কিছু শব্দ খুব ভালো মতো বোঝা যাচ্ছে আর কিছু শব্দ বোঝা যাচ্ছে না। দেখো চঞ্চল, আমরা এখন এটাকে বলি, বোঝা যায়, এই শব্দটা বুঝতে কোনো অসুবিধা হয় না, চঞ্চল বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কাল মানে শত্রু, ওকে। ডাল বোঝা যাচ্ছে, তরুটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, বাকিগুলো পরিবর্তন এবং বিভিন্ন সময়ের সাথে আস্তে আস্তে মানে চেঞ্জ হইতে হইতে এখনকার সময় এসে পৌঁছাইছে, কিন্তু বাকিগুলো যেগুলো আমি মার্ক করলাম বোঝা যাচ্ছে, মার্ক করাগুলো একদম ক্লিয়ার। সন্ধ্যাবেলায় যখন আলো আঁধারের খেলা চলে, দূরের জিনিস দেখবা পরিষ্কার বোঝা যায় না, কিছু বুঝতে পারো আর কিছু বুঝতে পারো না। তো চর্যাপদের যে ভাষার বৈশিষ্ট্য, কিছু ক্লিয়ার তো কিছু ক্লিয়ার না, কিছু বোঝা যায় তো যায় না, কিছু একেবারেই আমার এখনকার মতো তা কিছু না। এই পুরো বৈশিষ্ট্যকে ডিফাইন করে বলা হয়েছে এই জিনিসটা, যে চর্যাপদের ভাষা হচ্ছে আলো আঁধারের ভাষা বা সন্ধ্যা ভাষা বা শান্ত ভাষা ইত্যাদি ইত্যাদি। তো পৃথিবীকে আদৌ কি আমাদের পৃথিবীতে সন্ধ্যা ভাষা বা শান্ত বলতে কোনো ভাষা আছে? না। চর্যাপদের বৈশিষ্ট্যকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এই আর কি, আর কিছু না। কারো গায়ে অনেক শক্তি, আমরা বলি সে বাঘা, ওইরকম আর কি, বুঝতে পারছো? তো চর্যাপদের ভাষার বৈশিষ্ট্য থেকে তাকে আদর করে এই নামে ডাকা হয়, আর কিছু না। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে অধিকাংশ ছান্দসিক বা ছন্দ বিষয়ক মানুষ একমত যে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দের বিষয়ে তোমাদেরকে আগের ক্লাসে সামান্য ধারণা দিয়েছি আমি, ঠিক আছে? চর্যাপদের ছন্দ নিয়ে যদি কথা হয় তাহলে বলবো এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দের লেখা। এরপরে মাত্রাবৃত্তর পরে যদি আমরা যাই, চর্যাপদের এখানে লাইন আছে কিছু, এটা শহীদুল্লাহর গবেষণা বই থেকে নেওয়া এই লাইনগুলো। এরপরে চর্যাপদের পদ সংখ্যা। আসো মামুর বেটারা, এই জিনিসটা নিয়ে তোমাদের বলছিলাম যে ভাই আলোচনা করে দেবো, কি আলোচনা আছে এখানে দেখি, চলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি বলছেন 50টা, সুকুমার সেন বলছেন 51টা। অবশ্যই বেশিটা উত্তর আমি বলছিলাম, শহীদুল্লাহ এক জায়গায় বেশি বলছে চর্যাপদের সময়ের ক্ষেত্রে, আর বাকি সব জায়গায় কম বলছে। চর্যাপদের পদকর্তা বা কবি শহীদুল্লাহ বলছে 23 জন, সুকুমার সেন বলছে 24 জন, এবং বেশিটা সঠিক এখানে, এই অ্যান্সারে আর কি। হ্যাঁ, কেন হইল দেখো, চর্যাপদে আমরা যখন নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেছি,
তখন আমরা এখানে 46.5 46.5টা পদ আমরা পাইছি, বাকিগুলো নষ্ট হয়েছে। তোমাদের একটু দেখায় নিয়ে আসি পা কেন, তার ব্যাখ্যা দিব। এই যে দেখো, এই যে কবিরা আছেন না, এই যে কবিরা, দেখছো পদগুলো আছে। এবং এই যে ছবিটা এখানে দেখো, দেখো শান্তি পা 2টা পদ লিখছে। তারপরে হচ্ছে তোমার এখানে তোমার 3.5টা পদ আছে। কোন পদ কি অংশ টংশ এগুলো কি হয়েছে, যেসব পদ পাওয়া যায় নাই। তারপরে বাকির একটা করে লিখছে। বাকিরা কারা? কুকুরিপা 3টা, লুইপা 2টা, কান্নপা 13টা, ভুসুকোপা 8টা, সরহপা 4টা, সবরপা 2টা, লাডিডম্বিপা কোনো কিছু লেখেননি। প্রথম কথা হচ্ছে তাদের নামের পাশে পা কেন, এই পার ব্যাখ্যা আগে নাও। যারা পদ রচনা করতেন তাদেরকে বলা হইতো পাদ, মানে পদ রচয়িতা অর্থে সম্মানসূচক শব্দ পাদ। এই পাদ কথাটা হচ্ছে পরবর্তীতে পা মানে দ এখান থেকে কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। ভাষার যে বিবর্তনের ক্ষেত্রে বউ দিদি থেকে বৌদি, আল্লাহ না করে এটা যেন বউ না হয়, দি চলে গেলে আরো ভেজাল আছে, তাই না? তো ওরকম আর কি। তো পদরচয়িতা মানে পাদ, লুই পাদ, কাহ্ন পাদ, ভুসুকু পাদ, এই ছিল নামটা। এই পাদ সেই পাদ না, ঠিক আছে? তো এখন এই পা, এই কথাটা সম্মান সূচক পদকর্তা হিসেবে। তো আমরা গবেষণা করে দেখলাম যে যখন আমরা এগুলো পাইলাম, পাওয়ার পরে দেখলাম যে এখানে 46.5টা পদ, এই 46.5টা পদ কে কে লিখছেন কবিতার ক্ষেত্রে বা পদের ভিতরে কবিদের নিজের নাম ওরা ঢুকায় লিখছে। যেমন ধরো গানের ক্ষেত্রে বাউল গানে বৈশিষ্ট্যটা তুমি পাবা, লালন বলে, হাসন বলে, করিম বলে, দেখবা বাউল আব্দুল করিম গায়, ভুলিতে পারি না আমার মনে যারে যায়, তাই না? লালন বলে জেতের খাতা বিছিয়েছি, বিকিয়েছি সেই বাজারের কথা আছে। হাসন রাজার গানে হাসন রাজার নিজের নাম আছে। তো বাউল গানগুলোর বা আগের গানগুলোর বৈশিষ্ট্য ছিল যারা রাইটার ছিল তারা নিজেদের কথা একটা অন্তরার মধ্যে ঢুকাই দিতেন। তো সেই পরিচয় থেকে আমরা বুঝতে পারছি কে কোনটা লিখছে। আমরা হিসাব করে দেখলাম যে চর্যাপদে সব থেকে বেশি যিনি লিখেছেন যে কবি, উনি কাহ্নপা, উনি একাই লিখছেন 13টা। তারপরে দ্বিতীয় বৃহত্তম কবি যিনি, তিনি হচ্ছেন ভুসুকুপা। ভুসুকু শব্দটা ওনার নাম আসলে ভুসুকু না, ওনার নাম হচ্ছে শান্তিদেব। উনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন। উনি খায়া ঘুমাই থাকতে পছন্দ করতেন, অলস মানুষ ছিলেন। তো ওখান থেকে এই কথাটা আসছে, ভু সু কু। ভু মানে ভুক্তি মানে খাবার, সু মানে সুপ্তি মানে ঘুম, কু মানে কুটির, তিনি ঘরে থাকতে পছন্দ করতেন, সেখান থেকে ভুসুকু। এই ভুসুকুপা একাই লিখছেন 8টা, দ্বিতীয় বৃহত্তম। তারপরে তৃতীয় বৃহত্তম হিসাবে যার নাম আসছে উনি হচ্ছেন সরহপা, উনি একাই লিখছেন 4টা। তারপরে যার কথা আসছে তিনি হচ্ছে কুক্কুরিপা। আইডিয়া করা হয় উনি ছিলেন হচ্ছে মহিলা, কারণ তার লেখার মধ্যে মহিলাদের ঢং আছে, কথাবার্তাগুলো স্টাইল মেয়েদের মতো। তা চর্যাপদের একমাত্র মহিলা কবি আর কি। এরপরে আমি এই পাশে লিখবো তোমার, এরপরে লুই, শান্তি, তারপরে হচ্ছে তোমার সবর, তারা প্রত্যেকে লিখছে 2টা করে। এরপরে বাকি যাদের নাম আমরা পাইছি প্রত্যেকের নামের একটা করে পদ পাইছি। এখন দেখো মানুষ এখানে কয়জন? কাহ্ন 1 2 3 4 5 6 7, এই 7 জন মানুষ যাদের নামে পদ সরাসরি দেখছি, তারা এই 13 আর 8 21 24 25 26 27, আর এখানে 6টা 28 29 30 31 32 33টা পদ লিখছে। এরপরে বাকি যত কবি পেয়েছি তাদের নামে একটা করে পাইছি। তো এই বাকি কবিদের ক্ষেত্রে যাদের নাম এখানে পাইছি এবং প্রত্যেকের নামে একটা করে পাইছি, যোগ করে দেখা গেল এখানে ঘটনা 51টা। কেন? লারি ডম্বি নামে একজন কবির নাম পাওয়া গেছে, ডম্বি একজন, লারি ডম্বি আরেকজন। তো লারি ডম্বির কোনো পদ পাওয়া যায় নাই। গবেষকেরা বলছেন যেহেতু লুই সন্ধি সবর 2টা করে, বাকি সবাই যেহেতু একটা করে, 7 জনের পরে বাকি সবাই অর্থাৎ বড় ফিগারটায় প্রায় 16-17 জন তারা একটা করেই লিখছে। লারিডম্বি পাওয়া একটা লিখছিল, ওটা পাই নাই। এই দলে লারিডম্বিকে কাউন্ট করে বলতেছে যে কবিতার সংখ্যা 51 এবং কবির সংখ্যা 24, তারা লারিডম্বিকে কাউন্ট করে। আর শহীদুল্লাহ বলছে বেটার নাম পাইছি কবিতা পাই নাই।
তো তুমি কেমনে শিওর হইলে সে কবি? সুতরাং লারিডুম্বিটা কাউন্ট করা যাবে না। লারিডুম্বি একটা, তো শহীদুল্লাহ একটা করে কম ধরছেন, এবার শহীদুল্লাহ বলতেছেন লারিডুম্বি বাদ, কবিতার সংখ্যা 50, কবির সংখ্যা 23। এই হলো 50-51 এবং 23-24 ব্যাখ্যা। কারণ 46.5 কেন হইলো? কারণ 46টা পূর্ণপদ পাওয়া গেছে, একটা অর্ধেক পাওয়া গেছে, এই ধরে হয়েছে 46.5টা। আশা করি এই ব্যাখ্যা এবার তোমাদের ক্লিয়ার। ক্লিয়ার না হলে ভিডিওর পিছন থেকে আবার পিছায় আবার দেখতে শুরু করো, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো এই জায়গায় যে কাহিনীটা, এই যে এটা দেখো, আমরা এবার কবির নামগুলো এবং তার পদগুলোকে ম্যাচ করাই দিচ্ছি। তাহলে সব থেকে বেশি পদ লিখেছেন কানহপা, 7, 9, 10, 11 থেকে 45 এই পদগুলো ওনার লেখা। মুশুকপা লিখেছেন 8টা, 6, 21, 23 থেকে 49 পর্যন্ত উনি লিখছেন। সরহপা 4টা। এরপরে কুকুরিপা উনি, এই যে উনি লিখছেন 3টা। এরপরে লুই শান্তি সবর, আমি এখানে আঁকাবো না, ছবিটা সুন্দর থাকবে। লুই শান্তি সবর, এই যে শান্তি 2, সবর 2, এই যে লুই 2, উনি আদি কবি, প্রথম পদ উনি লিখেছেন। লুই শান্তি সবর 2টা করে, বাকি সবাই মানে অবশিষ্টরা 1টা করে, প্রত্যেক একটি করে পদ রচনা করেন। আর লারিডম্বি এই ভদ্রলোকের নাম পাওয়া গেছে, কোনো পদ পাওয়া যায় নাই। তার নিয়ে ঝামেলাটা হয়েছে, 50-51 ঝামেলাটা, 23-24 ঝামেলাটা। আর আমরা পদের সিরিয়ালে গিয়ে দেখলাম যে পদ নম্বর 23 এর শেষ অংশটা পাওয়া গেছে, আর 24, 25, 48 পাওয়াই যায় নাই। তাহলে 23 নং পদ খণ্ডিত, আর 23 নং পদ খণ্ডিত এবং 24, 25, 48 পাওয়া যায়নি। এই হচ্ছে হিসাব। চর্যাপদের কবিতা এবং কবির হিসাব মিলিয়ে দিয়ে দিলাম। এখন তুমি যোগ বিয়োগ করে সুন্দর করে নিজের মতো করে আবার মিলাই নিবা। এখন এই ঠ্যাঙ্গের ব্যাখ্যা কেমনে আসছে বুঝছো? এই যে নামগুলো দেখো ভাই, একটু অদ্ভুত লাগবে, তোমরা একটু দেখো, আমি পেছন থেকে পড়ি, ভাইয়ের চোখে তো অনেক লাগে, প্রচুর আলো, দেখতে থাকো। প্রথম যিনি যার নাম আমরা পাই হচ্ছে লুইপা। একটু খেয়াল করো, লুইপা। তারপরে সবরপা, কুক্কুরিপা, বিরুআপা, গুন্ডরিপা, চাটিলপা, মুসুকুপা, কাহ্নপা, কামলিপা, ডম্বিপা, শান্তিপা, মোহিত্তাপা, বিনাপা, সরপা, আজদেবপা, সব কিন্তু পা হবে। ধ্যানটন, দারিক, ভাদে, ভাড়ক, কঙ্কন, জয়ানন্দী, ধামতন্ত্রী, লারি, ডম্বি। এখন এই যে উপরে দেখো একজন হচ্ছে শুধু ডম্বি, আর নিচে দেখো এক ভদ্রলোক লারি ডম্বি, যারে নেয়া হচ্ছে গিয়া ভেজাল। এই যে এইটা সেটা লিখছে একটা, কোনো অসুবিধা নাই, বা লারি ডম্বির না ভেজাল হয়েছে, কারণ লারি ডম্বির নাম আছে কিন্তু তার নামে কোনো পদ পাওয়া যায় নাই, এই জন্যই তারে নিয়ে 23-24 এবং 50-51 ভেজালটা হয়েছে। আচ্ছা, এরপর ওদের কথা সম্মানসূচক পা যোগ করা হইতো, মানে পাদ থেকে, সেখান থেকে লুই পা, যেমন লুই থেকে লুই পা, সবর থেকে সবর পা। এখন আসো কবিদের সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন ভাই তোমাদের জানাই দিব। এখানে আমি কিছুই আঁকাইলাম না, ইমেজটা একদম ক্লিয়ার থাকবে যাতে করে তুমি এখান থেকে ভালো আইডিয়া নিতে পারো। দেন চর্যাপদের আদি কবি, এটা কোন সেন্সে বা কোন কনসেপ্টে বলা হয়েছে একটু দেখো। চর্যাপদের প্রথম পদের রচয়িতা যিনি, উনি লুইপা। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে লুইপার গুরু হলেন সবরপা, অর্থাৎ শহীদুল্লাহ মতে প্রাচীন কবি সবরপা। লুইপা প্রথম পদ 1 নম্বরটা লুইপা লিখছে, সেই জায়গা থেকে সমস্ত গবেষকরা বলছেন যেহেতু প্রথম পদটা লুইপা লিখছে, তাহলে লুইপা সবার আগে লিখছে, সো লুইপা আদি কবি বা শুরু তার হাত দিয়ে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গবেষণা করে বলছেন যে হ্যাঁ, লুইপা 1 নম্বর পদ লিখেছে, শুরুর দিকে লেখাটা তার, এটা ঠিক, কিন্তু লুইপার ওস্তাদ সবরপা, যদিও সবরপার পদটা আগে লিখে নাই, বিতর্কিত কথা এটা। তবে এখানে সবাই লুইপাকে আদি কবি বলে মানে, মাথায় রাখো। আর শহীদুল্লাহর মতে সবরপা। আচ্ছা, তোমাদের তো ভেজালে যাবে না, তোমাদের ডিরেক্ট লুইপা থেকে প্রশ্ন হবে, যদি হয় আর কি, কে আদি সেই অর্থে লুইপা। এরপরে চর্যাপদ সম্পর্কিত আরো কিছু তথ্য। চর্যাপদের নারী কবির নাম কুক্কুরিপা। খবরদার, আমরা তারা দেখি নাই, আমরা অনুমান করেছি, অনুমান করে বলছি, কারণ তার লেখার মধ্যে কি আছে, একটা মেয়েলি ঢং বা স্টাইল আছে। যেমন ধরো আমরা যারা মাস্টার, আমরা কিন্তু পরীক্ষার খাতা দেখলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আঁচ করতে পারি এটা ছেলের খাতা না মেয়ের খাতা, কারণ মেয়েদের লেখার একটা ঢং থাকে, ছেলেদের লেখার একটা ঢং থাকে, একটা স্টাইল থাকে আর কি। ঢং মানে এখানে স্টাইল, ঢং মানে ঢঙ্গি মনে করো না, উল্টা বুঝো না আমাকে, ঢং মানে এখানে আমি স্টাইল বা স্ট্র্যাটেজি বোঝাচ্ছি। তো কুকুরি ব্যাগ পদের মধ্যে লিখছে, যেটা তোমাদের একটু আগে বলছিলাম, যে দিবসহি বহুরি কাউহি ডর ভাই, রাত্রি ভইলে কামরু যাই। দিনের বেলা দিবসে যে বউ কাউহি ডর ভাই, কাকের ভয়ে ভীত হয়, রাত্রি ভইলে কামরু যায়, অর্থাৎ রাতের বেলা সে কামনার রূপ পায়,
তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, তখন আর তার ভয় আসে না, প্রেম তাকে এতটা উন্মাদ করে। কারণ আমরা বাংলা গানে পড়েছি, আসো যদি বাঁশবাগানে আবার হবে দেখা। এটা তো আর মিথ্যা কথা না, তাই না? তো সেই জায়গা থেকে যদি এটাকে আমরা সার্টিফাই করি যে মেয়েলি বৈশিষ্ট্য এটা, মেয়েরা এমনিতে খুব চাপা, কিন্তু যাকে সে ভালোবাসবে, যদি ভালোবেসেই ফেলে, মন যদি দিয়েই ফেলে, তার জন্য সে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে বা রিস্ক নিতেও রাজি থাকে, লাইক এটা কথা প্রচলিত আছে। তো সেই জায়গা থেকে ওই পদ বিশ্লেষণ করে বলা হয়েছে যে এই পদ কোনো মেয়ে লিখতে পারে, এমন কথা। সো ওনার নাম পাওয়া গেছে কুকুরিপা, এবং আইডিয়া করা হয়েছে উনি হচ্ছেন মহিলা, এবং তিনি সাথে কুকুর নিয়ে ঘুরতেন সবসময়, তার সাথে কুকুর থাকতো, যেখান থেকে তার নাম পরবর্তীতে কুকুরিপা হয়েছে, যেমনটা ভুসুকোপার নামটা হয়েছিল আর কি। হ্যাঁ, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নবচর্যাগীতি নেপাল থেকে সংগ্রহ করেছেন, এবং এতে 101টা পদ আছে। এবং চর্যাপদের ইংরেজি অনুবাদ করেছেন হাসনাত জসিমউদ্দিন মওদুদ, বইটির নাম মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ, ইংরেজিতে এই নামে উনি এটাকে প্রকাশও করেছেন। ওকে, অতিরিক্ত ইনফরমেশন। দেন আসো চর্যাপদের কবি লুইপা আদিকবি, রচিত পদের সংখ্যা 2টো, এবং আরেকটা বই উনি লিখেছেন অভিসময় বিহঙ্গ, অভিসময় বিভঙ্গ, যদি তোমাদের এটা লাগবে না। এবার লুইপার পদ একটু দেখো, লুইপার পদটা আমি একটু পাশ থেকে পড়ি, দেখো তখনকার বাংলা কেমন ছিল। তোর বড় পঞ্চবি ডাল, চঞ্চলছি এ পৈঠা কাল, দৃঢ় করি ও মহাসুখ পরিমাণ, লুই ভনয় গুরু পুচ্ছি ও জান, অল সমাহি ও কাহি করি ওই, সুখ দুঃখেতে নিচিত মরি ওই। এরি এও ছান্দক বান্দ করণক পাটের আশ, শুনপাক ভীতি লেলু, রেপাস ভনই লুই আমহে জানে দিঠা, ধমন চমন বেনে পিণ্ডি বৈঠা। ওই যে অনুবাদ ডান দিকে, কায় তোর বর পাঞ্চবি ডাল, শরীরের গাছে 5টি ডাল আছে, চঞ্চল এ পৈঠা কাল, চঞ্চল মনে ঢুকে পড়ে কাল, দি ও করিয়া মহাসুখ পরিমাণ, দৃঢ় করে মন মহাসুখ পাও, মানে মনকে তুমি কি করো, দৃঢ় করো, চেক দাও। লুই ভনয় গুরু পুচ্ছি ও জান, কি উপায় এটা পাবে তুমি, এটা গুরুকে জিজ্ঞাসা করো। লুই বলে যে গুরুকে জিজ্ঞাসা করো। অল সমাহি ও কারি কাহি করি ওই, যে সব সময় তপস্যা করে, সকল সময় আর কি তপস্যা করে, সুখ দুঃখে নিশ্চিত মরি ওই, সুখে দুঃখে সেও তো মরে একটা সময়। এর এও ছান্দক বান্দ করণক পাটের আশ, ফেলে দাও পরিপাটের ভার, অর্থাৎ ভোগ বিলাস এগুলোকে বাদ দাও। শোনো পাখ ভীতি লেহুরে পাস, পাখা ভর করো শূন্যতায়, ভনই লই আমহে জানে দিঠা, লুই বলে করে অনেক ধ্যান, ধমন চমনে বেনি পিণ্ডি বৈঠা, দেখেছি লবেছি দিব্য জ্ঞান। লুই বলতেছে অনেক ধ্যান করে, অনেক সাধনা করে, অনেক কষ্ট করে এক সময় কি করেছি, দিব্য জ্ঞান বা অলৌকিক জ্ঞান অর্জন করেছি। এটা চর্যাপদের প্রথম পদ। তো এখন বুঝে থাকলে বলো চর্যাপদের ভাষার মধ্যে, এই চর্যাপদের যে ভাষা আমরা দেখলাম, ভাষাটা কেমন, পুরাতন ভাষা কিনা, এবং চর্যাপদের যে থট, সেখানে ধর্মমত আছে কিনা একটু খেয়াল করে দেখো, ডেফিনেটলি ধর্মমত এখানে খুঁজে পাওয়া যাচ্ছে। ওকে, এরপরে আসো আমরা চর্যাপদের কবি কাহ্নপা সম্পর্কে একটু জানবো। এখানে তার একটা পদের উল্লেখ আছে, আলিয়ে কালি এবাট রুন্ধেলা তা দেখি কাহ্ন বিমনা বইলা, মানে কাহ্নপা একটু উদাসী হয়েছে আর কি, এক জায়গায় বলছে। আচ্ছা দেখো, কাহ্নপা রচিত মোট পদের সংখ্যা হচ্ছে 13টা, তিনি সব থেকে বেশি পদ রচয়িতা, এবং উদ্ধার করা সম্ভব হচ্ছে 12টা, তার 24 নম্বর পদ পাওয়া যায় না। উনি সহজে তান্ত্রিক বৌদ্ধযোগী, এবং তিনি ধর্মশাস্ত্র সঙ্গীত উভয় দিকেই দক্ষ ছিলেন। ভুসুকুপা, মনে করা হয় 8ম থেকে 11 শতকে ভুসুকুপা সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন। সৌরাষ্ট্র প্রাচীন ভারতের একটা বা বাংলার একটা অংশের নাম। ভুসুকুপা প্রথম দিকে অলস ছিলেন, ভুক্তি, ভুক্তি থেকে ভূ, এরপরে সুপ্তি, এখান থেকে সু, কুটির, ওখান থেকে কু, অবস্থান ছাড়া কিছু করতে না বলে তাকে ভুসুকু বলে লেখা হতো। এবং তার 49 নম্বর পদে পদ্মা বা পৌয়া খালের নাম আছে, অর্থাৎ পদ্মা নদী। বঙ্গাল দেশ বঙ্গালীর কথাও আছে। পদ সংখ্যা রচনার দিক থেকে দ্বিতীয়, তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। অর্থাৎ উনি এক জায়গায় বলেছেন এরকম, আজিকে ভুসুকু, আজিকে ভুসুকু বঙ্গালী বইলি, মানে আজকে ভুসুকু তুমি কি হয়েছ, বাঙালি হয়েছ। তো ওনার একটা প্রবাদ আছে, ভুসুকু অনেক পণ্ডিত মানুষ ছিলেন, চর্যাপদে বেশ 4-5টা প্রবাদ বাক্য আছে। এর মধ্যে একটা হচ্ছে এমন, আপনা মাংসে হরিণা বৈরি, মানে হরিণ নিজেই নিজের শত্রু হয়েছে তার মাংসের কারণে। ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হচ্ছে
হরিণের গায়ে যে সুস্বাদু মাংস আছে না, এটাই তার বিপদে পড়বার কারণ। তাকে মানুষ ধরে খায় ফেলে বা বাঘ সিংহ তাকে শিকার করে ফেলে। এটা সমাজে নারীদের অবস্থান বোঝানোর জন্য বলা হয়েছে যে একটা মেয়ে, একটা সুন্দরী মেয়ে, তার রূপ তার গুণ, এই তার রূপ গুণ এটাই একটা সময় তার জন্য বিপদের কারণ হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কুকুরিপা। তার রচনা মেয়েলি ভাব থাকার কারণে গবেষকগণ তাকে মহিলা কবি হিসেবে শনাক্ত করেছেন। দিবসহি বহুরি কাউহিডর ভাই, রাত্রি ভইলে কামরু যায়, বলেছি সেই কথা। এরপরে নবম শতকের কবি হচ্ছেন ঢেনডন পা। এগুলো সবগুলো কিন্তু অনুমিত, এমন না যে তাদের পাসপোর্ট দেখে আমরা তাদের সময়কালকে নির্ধারণ করে দিয়েছি, তাই না? এমন কিছু তো না। এগুলো সবগুলো হচ্ছে অনুমিত সময়কাল। আমরা গবেষকরা যেমনটা বলেছেন তেমনটা তোমাদেরকে বলছি, তাই না? আচ্ছা, এরপরে তিনি পেশায় ছিলেন তাঁতি এবং ধ্যানপা রচিত তৎকালীন সমাজপদ চিহ্নিত হয়েছে। টালত মরগর নাহি পর বেশি, হাড়িতে ভাত নাহি নীতি আবেশি। অর্থাৎ সমাজচিত্র এরকম আছে, টালত মোর ঘর। টালত মানে হচ্ছে উঁচুতে, টাল মানে উঁচু আঞ্চলিক ভাষায়, স্তূপ। মোর ঘর নাহি পরবেশ, উঁচু এলাকায় আমার বাড়ি, এবং সেখানে কি নাই, কোনো পরবেশী নাই, মানে ওই জায়গায় কোনো আমার প্রতিবেশী নাই, কাছের লোকজন থাকে না। হাড়িতে ভাত নাহি নীতি আবেশি, আমার হাড়িতে ভাত খাওয়ানো অভাবী, কিন্তু নীতি আবেশি মানে আমার মেহমান বেড়েই চলছে। মেহমান আসে, আমার সমাদর করা লাগে, খাওয়াইতে হয়, কিন্তু হাড়িতে আমার অত বেশি ভাত নাই। আচ্ছা, এখানে গবেষকগণ বলেছেন তার সংসার বেড়ে চলছে, সন্তানাদি হচ্ছে, এই অর্থে এই কথাটাকে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে দেখো সবরপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবরপাকে লুইপার গুরু বলে উল্লেখ করেছেন, যে কথা তোমাদের একটু আগে আমি বলছি। গবেষকগণ তাকে বাঙালি কবি হিসেবে চিহ্নিত করেছেন এবং বাংলার অঞ্চলে ভাগীরথী নদীর তীরে বসবাস করতেন বলে ধারণা করা হয়। ওনার একটা চমৎকার পদ আছে, দেখো, উষ্ণা উষ্ণা পাবত তহি সবই সবরি বালি, মোরাঙ্গ পিচ্ছ পরিহান সরবে গেবদ গুঞ্জরি মালি। মানে উঁচু উঁচু পর্বতের উপর দিয়ে সবরী বালিকা হেঁটে বেড়াচ্ছে, এবং সে ময়ূরের পুচ্ছ পরিধান করছে, ময়ূরের যে পেখম আছে না ওটা সে পরিধান করেছে, এবং সে গুঞ্জরি ফুলের মালাও সে পরিধান করেছে, এবং তাকে সুন্দর দেখাচ্ছে এসব কিছু পরিধান করার কারণে। তারপরে দেখো চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে 6টি। এই প্রবাদ বাক্যগুলোর দিকে একটু খেয়াল করো। এখন প্রশ্ন হচ্ছে প্রবাদ বা প্রবচন বলতে কি বোঝায়? উৎকৃষ্ট লেভেলের কথা, যেগুলোর মধ্যে সমাজের বিভিন্ন দিক বিবেচনায় দার্শনিক সত্যের সন্ধান পাওয়া যায়। তো অতি উৎকৃষ্ট মানের কথা, যেগুলো তোমার লাইফের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুমি এর মধ্যে সত্যতা খুঁজে পাবা, এমন কথাকে সাধারণত প্রবাদ বা প্রবচন বলা হয়। যদি আমি কথাটাকে একটু ব্যাখ্যা দিই, যে এই শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট, হ্যাঁ, বা উত্তম, আর এই বচন শব্দের অর্থ হচ্ছে কি কথা। উৎকৃষ্ট কথা বা উত্তম কথা, এই প্রবচন বা প্রবাদ একই কথা, অর্থাৎ দামি কথা, যেগুলোর মধ্যে লাইফের নিগুড় সত্য লুকায়িত থাকে, এমন কথাকে সাধারণত প্রবাদ বা প্রবচন নামে আমাদের ভাষা ও সাহিত্যে আখ্যায়িত করা হয়। ওকে, তো দেখো চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে 6টা। এগুলো হলো: আপনা মাংসে হরিণা বৈরী, লেখা আছে হরিণের মাংসই তার জন্য শত্রু। দহিল দুধকে বেন্টে সামায়, দহন করা দুধকে বাটে প্রবেশ করানো যায়। আমরা এখন এটাকে অন্যভাবে বলি, আমরা বলি যে টুথপেস্ট একবার বের হয়ে গেলে এটাকে আর কি করা যায় না, ভিতরে প্রবেশ করানো যায় না। যে 3 ইডিয়টস এর মধ্যে নাথিং ইজ ইম্পসিবল যখন বলা হয়েছিল শারমান যোশীকে, মানে রাজু রাস্তোগিকে, সে তারপরে হাত থেকে টুথপেস্ট নিয়ে তারপরে চাপ দিয়ে ফেলাই দিয়ে বললো যে তাহলে এবার টুথপেস্ট আবার ভিতরে ঢুকায় দেখা। তুই যে কইলি নাথিং ইজ ইম্পসিবল, এটা কেমনে পসিবল বোঝা, লাইফে অনেক কিছুই আছে ইম্পসিবল, এটা তার ফিলোসফি ছিল আর কি। তো ওই কথাটাই চর্যাপদে বলা হয়েছে, যে দহন করা দুধ, যেটা আমি গরুর বাট থেকে দহন করে নিয়ে আসছি, সেটা আবার গরুর মাঠে প্রবেশ করানো সম্ভব না। এরপরে হাতের কাঙ্কন মাল উদাপন, হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। অর্থাৎ তুমি যে ঘটনা তোমার কাছে খুব পরিষ্কার, যেটা তুমি এমনিই বুঝো, সেটা খুব পরীক্ষা নিরীক্ষা করে দেখার দরকার নাই। হাড়ির ভাত নাই নিতে আবেশি, হাড়িতে ভাত নাই তবু প্রতিদিন অতিথি আসে, মানে ওই যে ব্যাখ্যা দিয়েছিলাম, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো আমরা জানি, এবং অন্ন চাহিতে অন্ন বিনষ্ট, অপর চাইলে অপর বিনষ্ট হয়। আন চাহিতে আন বিনোধা, এরপরে বর্ষণ গোহালে কি মধুচ্ছ বলং দে। আচ্ছা, তো আমরা দেখলাম চর্যাপদের প্রবাদ বাক্যগুলো, 6টা প্রবাদ বাক্য আছে। এরপরে যদি আমরা দেখি ডাক এবং খনার বচন, এগুলো ওই সময়ে টুকটাক ব্যবহার হইতো। ডাক এবং খনার বচনগুলো দেখো,
খনার বচন মূলত কৃষি তত্ত্ব ভিত্তিক ছড়া, আনুমানিক 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে রচিত। অনেকের মতে খনা নামের একজন জ্যোতির্বিদ্যায় পারদর্শী বিদুষী বাঙালির রচনা এই ছড়াগুলো। অর্থাৎ খনার বচনগুলো খনা নামের একজন মহিলার কথা অনুমান করা হয়। উনি কৃষিতত্ত্ব বিষয়ে খুব দারুণ দারুণ কথাবার্তা বলে গেছেন, যেগুলো পরবর্তীতে আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে দেখি, তার কথাগুলোর মধ্যে সত্যতা খুঁজে পাই। এগুলো কৃষিকাজের প্রথামুখ সংস্কার নিয়ে বলেছেন, কৃষিকাজের ফলিত জ্যোতির্বিজ্ঞানের কথা আছে, এরপরে আবহাওয়া জ্ঞান আছে, শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ আছে। যেমন আমি তোমাদেরকে একটা শোনাই, দেখো খনার বচন, এটা এটা হচ্ছে এমন: 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা। তারপরে 4 চাষে ধান, বিনা চাষে পান। কৃষি সম্পর্কিত কথা। 16 চাষে তুলা আর কি বলে মূলা, তার অর্ধেক তুলা। মানে বুঝতেছো? মানে হচ্ছে যে মূলা চাষ করার জন্য জমিতে 16টা চাষ দিতে হয়। তখন তার ট্রাক্টর ছিল না, গরুর লাঙল ছিল। তারা বলতেছে গরুর লাঙল দিয়ে কমপক্ষে 16টা চাষ দাও জমিতে, যদি তুমি মূলা চাষ করতে চাও, তাহলে অনেক জমি উর্বর হবে। কারণ মূলা লাগানোর জন্য জমির মাটি একটু গভীর এবং ঝুরঝুরা হলে ভালো হয়, তাহলে মূলাটা বারবার সুযোগ পায়। মূলা তো মাটির ভিতরে হয়, তাই না? তো এখন মূলার যদি মাটিতে কঠিন মাটি হয়, মূলা হবে না। ঝুরঝুরা মাটি হলে মূলাটা একটু মোটা হবে এবং লম্বা হবে। এই জন্য বলেছে 16বার চাষ দিয়ে মূলা চাষের জন্য জমি রেডি করতে হয়। তার অর্ধেক তুলা, অর্থাৎ তুলা চাষ করলে 8টা চাষ দিলেই হবে। যে তুলার গাছ আছে বুক সমান হয়, বড় গাছ না, ওই কাণ্ডল ওগুলো না, চাষের যে তুলাটা চাষ করে আর কি, ওটা। এরপরে 4 চাষে তোমার হচ্ছে ধান, অর্থাৎ ধান চাষ করার জন্য 4টা চাষ দিতে হয়। আর বিনা চাষে হচ্ছে তোমার পান, কোন রকমের চাষ ছাড়াই পান রোপণ করা যায়। পান তো তোমার অনেক সময় তুমি একটা মোটা ধরো আম গাছ, তার গোড়াতে পানের গাছ তুলে তারপর লতাটা আম গাছে ধরাই দিলে সে পেছায় উঠে যায় এবং সেখানে তুমি পান পাড়তে পারো। পান তো লতার মধ্যে ধরে, লতানো পানের গাছটা, সেখানে পানটা ধরে। তো এটা বিনা চাষ দিয়ে তুমি করতে পারবা। আবার দেখো এখানে খুব সুন্দর একটা কথা আছে, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এখানে লেখা আছে, খুব সুন্দর কথা, খুব সুন্দর। রুইয়ে মানে হচ্ছে রোপণ করে, কলা গাছ লাগানোর পরে তার পাতা কেটো না, মানে পাতা কাটলে কলা গাছের বৃদ্ধি কম হয় আর কি। তাতেই কাপড় তাতেই ভাত, এবং একটা সময় তার থেকেই কৃষক তোমার ভাত কাপড় পাবে। কলা গাছ একেবারে নিশ্চিহ্ন না করতে বলা হয়েছে, পাতা না কাটতে বা কলা গাছকে নিশ্চিহ্ন না করতে, কারণ কলা গাছের গোড়া থেকে কলা গাছ হয়। আবার সব পাতা কেটে দিলে কলা গাছ আর বাঁচতে পারে না, তার তো পাতার মাধ্যমে তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে, তাই না? তার তো অনেক পাতা না, বড় বড় পাতা হয়। এই জন্য কলা গাছ লাগানোর পরে বাঁচায় রাখতে বলা হয়েছে, যেগুলো কি করে একজন কৃষককে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে পরবর্তী সময় ভাত কাপড়ের সন্ধান দিতে পারে, বা ভাত কাপড়ের সংস্থান হতে পারে কলা গাছ থেকে। ডাকের বচন জ্যোতিষ, ক্ষেত্র তত্ত্ব, মানব চরিত্রের ব্যাখ্যা এখানে প্রাধান্য পেয়েছে। এই ডাকের বচনের মধ্যে এই বিষয়গুলো যদি প্রশ্ন করে ডাকের বচনের বিষয় কি, তাহলে এখান থেকে অ্যান্সার দিতে পারবা। ওকে, এখন আসো আমরা বিগত বছরের প্রশ্ন এবং সেগুলোর অ্যান্সার নিয়ে একটু আলোচনা করি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচয়িতারা কোন ধর্মাবলম্বী? আমরা বিস্তারিত আলোচনা করেছি, যেটা এরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মের সহজিয়া বাউল সম্প্রদায়। তারপরে চর্যাপদ কোন ছন্দে রচিত? আমরা বলেছি চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা কিন্তু বেশিরভাগ গবেষকের মতামত যে চর্যাপদের ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত। এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আসছে, আর আগেরটা আসছে হচ্ছে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 1819-এ, পরেরটা 1819-এই এটা। এবং দেখো চর্যাপদের ছন্দ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটিতে পরীক্ষার প্রশ্ন, যে জে কে কে এন আই ইউ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। আর কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে চর্যাপদের যারা রচয়িতারা তারা কোন ধর্মের। তাহলে মোটামুটি গভীর থেকে প্রশ্নটা করছে, বিশেষত এটা অনেক গভীরে চলে গেছে। পরের প্রশ্ন, চর্যাপদের ছন্দটা কি, মারাত্মক গভীর, অনেক ডেপথেরই প্রশ্ন, এটা বিসিএস এর প্রশ্ন এটা, তাই না? তো তোমার সামনে এটা আসতেছে না তার তো গ্যারান্টি নাই, আসতে পারে। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে? সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে হচ্ছে তোমার চর্যাপদে, এটা 42তম বিসিএস, যেটা ডাক্তারদের বিসিএস ছিল, ওটাতে আসছে।
চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? ধর্মমত হচ্ছে বৌদ্ধ ধর্ম, কারণ চর্যাপদ রচয়িতারা সবাই বৌদ্ধ ছিলেন, সেটা আমরা অলরেডি জেনে গেছি, বিস্তারিত আলোচনা হয়েছে এটা নিয়ে। তারপরে দেখো উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? আচ্ছা, দেখো কাহ্নপা, লুইপা, শান্তিপা এই তিনজন মানুষই হচ্ছে চর্যাপদের কবি, তাই না? রমণীপা নামে আমরা কাউকে পাই না প্রাচীন যুগে, ইভেন নাই ওই নামে কেউ। সো উনি আসলে প্রাচীন যুগের কবি নন। প্রাচীন যুগের কবি বলতে চর্যাপদের কবি কারা সেটা তোমার কাছে জানতে চাইছে। তুমি চর্যাপদের কবি উপরে থেকে কাহ্নপা চর্যাপদের প্রধানতম কবি, যিনি 13টা পদ লিখছেন। লুইপা আদি কবি, যিনি শুরু করছেন চর্যাপদ, 1 নম্বর পদ যার লেখা, তোমাদের ব্যাখ্যা পুরা পদ যারটা পড়াইলাম। তারপরে শান্তিপা, তিনিও একটা পদ লিখেছেন, দুইটা, লুই শান্তি সবর, তারা 2টা করে লিখেছেন। তো নিচে যিনি আছেন রমণীপা, এই রমণীপা কি নন? প্রাচীন যুগের কবি নন, অর্থাৎ তিনি চর্যাপদ রচয়িতার মধ্যে পড়েন না। ওকে, তিনি চর্যাপদের কি নন? কবি নন। সো আমরা এ পর্যন্তকে জানি তারা চর্যাপদের, আর বাকি যিনি আছেন তিনি চর্যাপদের না, অর্থাৎ তিনি প্রাচীন যুগের নন। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? দেখো আবার সন্ধ্যা ভাষা, আগেরটা 40তম বিসিএস জেনারেল ছিল, এবার 38 বিসিএস এটাও জেনারেল ছিল। তো সন্ধ্যা ভাষা হচ্ছে চর্যাপদের সাথে যুক্ত। পদাবলী, মঙ্গল, রোমান্টিক সাহিত্য, এগুলো সবগুলো মধ্যযুগের সাহিত্য, যেগুলো নিয়ে ভাইয়া বিস্তারিত তোমাদের সাথে পরের ক্লাসে আলোচনা করবো, এগুলো আছে। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটা? দেখো এখানে কোথাও কি, যেটা সুনীতি কুমার দেখাইছিলেন যে 950 থেকে 1200 সাল পর্যন্ত ডক্টর সুনীতি কুমারের যে মতামত চর্যাপদের সময়কাল নিয়ে, এটা কোথাও আছে কিনা একটু খেয়াল করে দেখো, আছে কি? নাই। 650 থেকে 1250, 650 থেকে 1200, 650 থেকে 850, 450 থেকে 650। আচ্ছা, এখন শেষ হয়েছে 1200, এখানে শহীদুল্লাহ বলছেন একই কথা, সুনীতি কুমার বলছেন একই কথা, কিন্তু শহীদুল্লাহ শুরুরটা সময়টা কত বলছেন? 650, আর সুনীতি কুমার বলছেন 950, কিন্তু এটা অপশনেই তো নাই, এখানে দেখো নাই। তো যেহেতু সুনীতি কুমারের একটা অপশনেই যেহেতু নাই, সুতরাং এটা নেওয়ার তো চান্সই নাই, ঠিক কিনা? তো তোমাদের বলছিলাম যে পিএসসির প্রশ্নেই প্রমাণ হয়ে যায়, পিএসসির প্রশ্নেই প্রমাণ হয়ে যায় যে এটা কোন সময়টা, শহীদুল্লাহ সময়টা যে কারেক্ট, এটা পিএসসির প্রশ্নেই এটা প্রমাণ থাকে, অর্থাৎ 650 থেকে 1200। ক্লিয়ার কথাটা? এরপরে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কাহ্নপার সব থেকে বেশি পাওয়া গেছে, ওনার 13টা, ভুসুকোপা 8টা, লুই শান্তি সবর 2টা। ওকে, এই ব্যাখ্যা তোমাদের দিয়ে দিছি, সংখ্যা নখ্যা মিলাই দিছি। এরপরে দেখো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? আগেরটা এটা 35-এর প্রশ্ন, দেখো পঠন পাঠনের সুবিধার কথা বলছে, আবার এখানে চর্যাপদ, আবার এখানে চর্যাপদ, সর্বনাশ। তারপরে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? এখানে যেগুলো আছে দেখো, ময়নামতির গান, গোপীচন্দ্রের সন্ন্যাস, নিরঞ্জনের উষ্মা, এগুলো সব মধ্যযুগের। তো এটা মধ্যযুগে, এটাও মধ্যযুগের। তো দোহাকোষ এটা প্রাচীন যুগের। দোহাকোষ এটার আরেক নামে হচ্ছে চর্যাপদ, কারণ চর্যাপদের নামগুলোর মধ্যে পড়ছিল না 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা। 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা মানে দোহাকোষ। ওকে, তো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ, অর্থাৎ এটাই চর্যাপদ। চর্যাপদ দুইটা আরেকটা নামের ভার্সন আলাদা করে দিয়ে এই নামটা দিয়ে প্রশ্নটা করছে। ওকে, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? আবিষ্কৃত 1907 সালে। যিনি আবিষ্কার করেছেন ওনার নাম কি? হর প্রসাদ শাস্ত্রী, এবং আবিষ্কার করেছেন নেপাল থেকে। আচ্ছা, তারপরে চর্যাপদ কোন ছন্দের লেখা? ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত, এটাই সব গবেষকের মতামত, এটা বিশ্ববিদ্যালয়ে আসছে অলরেডি, যেটা আমরা তোমাদের দেখাইছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে এটা আসছে। দেখো একই প্রশ্ন, কোনো কিছু কি এখানে চেঞ্জ আছে কিনা আসো তোমাদের দেখাই, অপশন গুলো সহ আমরা একটা অ্যানালাইসিস করি। চর্যাপদ কোন ছন্দে রচিত? প্রথমটা ছিল রচয়িতারা কোন ধর্মাবলম্বী, কুমিল্লা ইউনিভার্সিটির। আর চর্যাপদ কোন ছন্দে রচিত? দেখো অমিত্রাক্ষর, যদি এটা বানান ভুল, অমিত্রাক্ষর, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, কোনোটাই নয়। দেখো এই ছন্দের প্রশ্নটা এখানে একসময় বিসিএস এ আসছে এবং এখান থেকে সরাই নিয়ে গেছে, বুঝছো? সো চর্যাপদ কোন ছন্দে লেখা? ডেফিনেটলি মাত্রাবৃত্ত। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বাঙালি বলে দাবি করেছেন ভুসুকো। আজিকে ভুসুকো বাঙালি হইলে, আজিকে ভুসুকো বাঙালি
বইলি, বইলি মানে হইলি, মানে আজকে ভূষকে তুমি কি হয়েছো, বাঙালি হয়েছো বলে তিনি নিজেকে দাবি করেছেন। 30 বিসিএস এর প্রশ্ন, ভূষকুপা। ওকে, বাংলা সাহিত্যের আদি কবি কে? ডেফিনেটলি লুইপা, কারণ লুইপা চর্যাপদের প্রথম পদের রচয়িতা। 29 বিসিএস, লুইপা আদি কবি সবার বেশিরভাগ মত মত অনুযায়ী। এরপরে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে, ওটার নাম হচ্ছে রয়্যাল লাইব্রেরি। রাজগ্রন্থশালা যেটা নেপালের, ওখান থেকে চর্যাপদ পাওয়া গেছে। এটা 28তম বিসিএস এর প্রশ্ন। ওকে, আর বাঁকুড়ার গৃহস্থের গোয়ালঘর থেকে পাওয়া গেছিল শ্রীকৃষ্ণ কীর্তন, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনায় নিয়ে আসবো, তোমরা পাবা। তো এই ছিল তোমাদের সাথে চর্যাপদ নিয়ে একটা সংক্ষিপ্ত উপস্থাপন। আশা করি চর্যাপদ সম্পর্কে একটা ধারণা তুমি পাইছো। জিনিসটা আসলে কি? খালি তো আমরা এগুলো শুনছি, চর্যাপদ চর্যাপদ আদের নিদর্শন, জিনিসটা কি? এই জিনিসটা একটা পরিচয় ভাইয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যেটা তোমাকে পরবর্তী জিনিসগুলোকে বুঝতে, সাহিত্যের যে ক্রমবিকাশ, যে বিবর্তন, প্রাচীন যুগ থেকে মধ্যযুগে আসা, মধ্যযুগের সাহিত্যের বিস্তারিত, মধ্যযুগ থেকে আধুনিক যুগে গিয়ে কিভাবে হইলো, জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেটা বুঝতে খুব হেল্প করবে, খুব সুবিধা হবে চর্যাপদের এই আলোচনাটা। সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই। আবার সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। এবারকার মতো আবার কথা হবে। আল্লাহ হাফেজ।